লোকে বলে প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে। আমার গল্পটা একটু অন্যরকম। আমার সাফল্যের পেছনে ছিল একরাশ ঘৃণা, অবহেলা আর অপমান। আর এই সবকিছুই আমি পেয়েছিলাম আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলোর কাছ থেকে। আমার বাবা আর সে মাহিরা। তারা আমাকে শিখিয়েছে শূন্য থেকে কিভাবে শুরু করতে হয়। তারা আমাকে দেখিয়েছে নিজের ছায়াটাও যখন সঙ্গ ছেড়ে দেয় তখন কতটা একা লাগে। আজ যখন আমি এই শহরের শীর্ষে দাঁড়িয়ে আছি, তখন সবাই আমার সাফল্যের গল্প শুনতে চায়, কিন্তু কেউ জানে না এই সাফল্যের প্রতিটা ইটের নিচে চাপা পড়ে আছে আমার ভাঙা বিশ্বাস আর টুকরো হয়ে যাওয়া একটা হৃদয়। আমার গল্পটা কোনো সাফল্যের গল্প নয়, এটা আমার ধ্বংস হয়ে যাওয়ার গল্প। আর সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার গল্প। লন্ডনের ক্যানারি হোয়ার্ফের এক বিলাসবহুল পেইন্ট হাউসে টেমস নদীর দিকে মুখ করা কাচের দেওয়ালের ঘরে গভীর ঘুমে মগ্ন ছিল মাহফুজ ইকবাল। হঠাৎই বেড টেবিলের ওপর রাখা আইফোনটা তীব্রস্বরে বেজে ওঠে। ভোরের নিস্তব্ধতা ভাঙল। স্ক্রিনে জ্বলজ্বল করছে মাহি নামটি। ঘুমের ঘরে ফোনটা কানে নিয়ে সে ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ থেকে প্রায় সাথে সাথেই একটা মিষ্টি কিন্তু ঝাঝালো কণ্ঠ ভেসে এলো। গুড মর্নিং মিস্টার মাহফুজ ইকবাল। আপনার কি ঘুম ভাঙার কোনো ইচ্ছে আছে, নাকি লন্ডনের সূর্যটাকেও আজ হার মানিয়ে ছাড়বেন? মাহফুজের ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠল। সে চোখ না খুলেই বলল, আরে মাহি, এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম, ঠিক সময় ফোন করে বাঁচিয়ে দিতে। ও তাই নাকি? কি এমন দুঃস্বপ্ন দেখেছিলেন শুনি, যার থেকে আমি আপনাকে উদ্ধার করলাম? মাহফুজ হাই তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, দেখলাম তুমি তোমার নতুন ফ্যাশন লাইনের জন্য আমাকে মডেল হতে বলেছ, আর আমি সেই অদ্ভুত ডিজাইনের পোশাক পরে অক্সফোর্ড স্ট্রিটে হাঁটছি। মানুষজন আমার দিকে তাকিয়ে হাসছে। কি যে একটা বিব্রতকর অবস্থা। ফোনের ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলার শব্দ এলো। আমার ব্র্যান্ডের ডিজাইন নিয়ে মজা করা শেষ হলে আসল কথায় আসবেন কি? আপনার কি মনে আছে আজ আপনার জীবনের কততম গুরুত্বপূর্ণ ইন্টারভিউটা মিস হয়ে যাওয়ার পথে? কততম আবার? এই তো মনে হয় 6 বা 7 হবে। বিছানায় উঠে বসতে বসতে উদাসীনভাবে জবাব দিল মাহফুজ। তার সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আছে। মাহিরা জিজ্ঞেস করল, 7 নাম্বারটা আজ বেলা 11টায় দ্য সিটির এক ইনভেস্টমেন্ট ব্যাংকে। অ্যাপয়েন্টমেন্টটা আমি নিজেই তোমার জন্য সেট করেছি, ভুলে যাওনি তো? আরে মনে আছে, মনে আছে। 11টা তো এখনো অনেক দেরি, সবে তো 10টা বাজে। আচ্ছা বাদ দাও তো এসব। বলো তো, তুমি ব্রেকফাস্ট করেছো? তোমার তো আজ সকালে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই না? কেমন হলো? হ্যাঁ, মিটিং ভালো হয়েছে। আর ব্রেকফাস্ট করার সময় কোথায় পেলাম? অফিসেই স্যান্ডউইচ আর কফি খেয়েছি। কেন হঠাৎ এত দরদ? দরদ না তো কি? আমার হবু বউ যে কিনা নিজের বিজনেসের জন্য দিনরাত এক করে ফেলছে, তার খোঁজ খবর রাখবো না? আমি ভাবছিলাম কি, আজ দুপুরে তোমার অফিসে চলে আসি, তারপর একসাথে লাঞ্চ করব ওই যে সাউথ হলের ওই রেস্টুরেন্টটাতে, যেখানে অসাধারণ মাটন কারি বানায়। কি বলো? শুনুন মিস্টার ফিউচার হাজব্যান্ড, সাউথ হলের মটন কাটির লোক দেখিয়ে লাভ নেই। আগে ইন্টারভিউটা দিয়ে আসুন, তারপর দেখা যাবে লাঞ্চ কোথায় করা যায়। এখন প্লিজ লক্ষ্মী ছেলের মতো বিছানা থেকে নেমে শাওয়ারটা সেরে ফেলুন। তোমার সিভি আর ফাইলগুলো তোমার মেলে ফরওয়ার্ড করে দিয়েছি, একটু দেখে নেবেন কেমন? দূর, আমার এসব কর্পোরেট চাকরি করতে একদম ভালো লাগে না মাহি। তুমি তো জানো বাবার ওই প্রেস্টিজের জন্য এসব ড্রামা করতে হচ্ছে। ওইসব ব্যাংকারদের মতো স্যুট টাই পরে আমি কি করব? সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত নিউমারাসের গোলামি। এর চেয়ে তো বাবার হার্লি স্ট্রিটের চেম্বারে গিয়ে বসে থাকাও অনেক আরামের। বাবার চেম্বারে গিয়ে আপনি কি করেন সেটা আমার খুব ভালো করেই জানা আছে। হয় বাঙালি পেশেন্টের সাথে গল্প জামান, নয়তো রিসেপশনিস্টদের সাথে ফ্যাট করেন। ওটাকে কাজ বলে না মাহফুজ।
আর নিজের একটা আইডেন্টিটি থাকাটা খুব জরুরি। লন্ডনে বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার আশিফ ইকবালের একমাত্র ছেলে। এই পরিচয়টা কি তোমার নিজের কাছে একঘেয়ে লাগে না? কেন লাগবে? বেশ তো লাগে। কোনো কষ্ট ছাড়াই রয়্যাল ট্রিটমেন্ট পাওয়া যায়। এই যে ক্যানারি হোয়ার্ফের পেন্ট হাউস, গ্যারেজ পার্ক করা মার্সিডিজ, এসব তো বাবার পরিচয়ই, তাই না? কিন্তু সারা জীবন তো এভাবে চলবে না, তাই না? একটা সময় তো নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি চাই মানুষ তোমাকে তোমার নিজের নামে চিনুক, মাহফুজ ইকবাল নামে। তুমি যখন কোনো পার্টিতে যাবে তখন যেন কেউ ফিসফিস করে না বলে, ওই যে ডাক্তার আশিফ সাহেবের উড়নচণ্ডী ছেলেটা। আমি চাই একদিন মানুষ ডাক্তার সাহেবকে দেখিয়ে বলুক, উনি তো সফল উদ্যোক্তা, মাহফুজ ইকবালের বাবা, তাই না? মাহফুজ মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল। মাহিরার কথাগুলো তার ভেতরের কোথাও একটা গিয়ে ধাক্কা দিল, কিন্তু পরক্ষণেই সে তার স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে বলল, বাবা, কি পাওয়ারফুল ডায়লগ! তোমার বিজনেসের মোটিভেশনাল স্পিচগুলো কি তুমিই লেখো নাকি কাউকে দিয়ে লেখাও? ফাজলামি করবে না মাহফুজ, আই এম বিং সিরিয়াস। ওকে ওকে, আমি দুঃখিত মাই লেডি। আমি সত্যিই তোমার কথাগুলো নিয়ে ভাববো, প্রমিস। কিন্তু আজ আর ভালো লাগছে না। প্লিজ আজকের দিনটা মাফ করে দাও। কাল থেকে আমি একদম পাল্টে যাব। এই কাল? আপনার জীবনে গত 3 বছর ধরে লন্ডনের আকাশে উড়ছে, মাটিতে নামার কোনো লক্ষণই তো দেখছি না। ঠিক তখনই মাহফুজের অন্য ফোনটা, যেটা শুধু পরিবারের জন্য ব্যবহার করে, সেটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বাবা লেখাটা। মাহফুজ মাহিরাকে বলল, মাহি, এক সেকেন্ড হোল্ড কর প্লিজ, বাবা কল করেছে। সে কলটা হোল্ডে রেখে বাবার কল রিসিভ করলো। হ্যালো বাবা। ওপাশ থেকে ডাক্তার আসিফ ইকবালের গম্ভীর এবং শীতল কণ্ঠ ভেসে এলো। ঘুম ভাঙেনি তোমার? জি বাবা, এই তো মাত্র উঠলাম। তোমাকে যে আজ দ্য সিটিতে ইন্টারভিউয়ের জন্য বলেছিলাম, ওটা আর দিতে হবে না। কেন বাবা, কি হয়েছে? ওনাটা ক্যান্সেল করে দিয়েছেন? না, ওনারা ক্যান্সেল করেননি। আমি তোমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছি, কারণ আমি আমার সোর্স দিয়ে খবর পেয়েছি তুমি গত রাতে তোমার বন্ধুদের সাথে পার্টি করে ভোর 4টে বাড়ি ফিরেছো। যে ছেলে নিজের জীবনের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তাকে জোর করে দায়িত্ববান বানানোর চেষ্টা করানোটা আমারই বোকামি। তোমার জন্য আমার সম্মান আর কতবার আমি অন্যদের কাছে নিলামে তুলবো বলো মাহফুজ? বাবা, তুমি ভুল ভাবছো। আমি তো যাচ্ছিলাম। আমি আর কিছু ভাবতে চাই না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আজ থেকে তোমার সমস্ত ক্রেডিট কার্ড আমি ব্লক করে দিচ্ছি। তোমার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে যে অ্যালাউন্স যেত সেটাও বন্ধ। তোমার মার্সিডিজ চাবিটাও আমি আজ বিকেলে ড্রাইভারকে দিয়ে নিয়ে আসবো। এই পেন্ট হাউসের ভাড়া আর মাত্র 1 মাস দেওয়া হবে। এরপর হয় তুমি নিজের থাকার ব্যবস্থা করবে অথবা দেশে ফিরে যাবে। মাহফুজের মনে হলো টেমস নদীর বরফ শীতল পানি যেন তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। সে স্তম্ভিত হয়ে বলল, মানে কি বাবা, তুমি সিরিয়াসলি বলছো? এভাবে হুট করে বললে আমি চলবো কিভাবে? সেটা তুমি ভাববে। এতদিন তো আমি ভেবেছি, এবার তোমার ভাবার পালা। আমার হার্লি স্ট্রিটের চেম্বারে ত্রিসীমানাও আমি তোমাকে দেখতে চাই না। যেদিন নিজের যোগ্যতায় পাউন্ড উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে পারবে, সেদিন আমার সামনে এসে দাঁড়াবে। একজন ডাক্তার হয়ে তুমি আমার স্বপ্ন পূরণ করতে পারোনি, সেটা আমার দুর্ভাগ্য। কিন্তু অন্তত একজন আত্মস্বনির্ভরশীল মানুষ হিসেবে তো সফল হয়ে দেখাও। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ডাক্তার আসিফ ইকবাল ফোনটা কেটে দিলেন। মাহফুজ কয়েক সেকেন্ড ফোনের দিকে পাথর হয়ে তাকিয়ে রইল। তার বিশ্বাসই হচ্ছিল না বাবা সত্যিই এমনটা করতে পারে। তার এই রাজকীয় জীবন, যার ওপর সে পুরোপুরি নির্ভরশীল, সেটা এক মুহূর্তে এভাবে শেষ হয়ে যেতে পারে। ক্যানারি হোয়ার্ফের এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের 4 দেওয়ালে হঠাৎ করে যেন একটা জীবন্ত কবর দেওয়ার জন্য চেপে ধরছিল। সে আনমনে মাহিরার কলে ফিরে এলো। হ্যালো। কি হয়েছে মাহফুজ? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? আঙ্কেল খুব বকাঝকা করেছেন?
মাহফুজ একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শরীরটা এলিয়ে দিল। তার মাথায় তখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে শান্ত গলায় বাবাকে বলা সব কথা, ক্রেডিট কার্ড ব্লক করা থেকে শুরু করে অ্যাপার্টমেন্টের ভাড়া বন্ধ করে দেওয়া পর্যন্ত সবকিছু মাহিরাকে খুলে বলল। সবকিছু শোনার পর মাহিরা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব শান্ত এবং দৃঢ় গলায় বলল, শোনো, যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে। ভালোর জন্য? কিভাবে এটা ভালোর জন্য হতে পারে মাহি? আমার সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। 1 মাস পর আমি এই ফ্ল্যাট থেকে উচ্ছেদ হয়ে যাব। আমি এখন কোথায় যাব, কি করব? আমার তো নিজের বলতে কিচ্ছু নেই। কেন কিছু নেই? আমি আছি তো। এত সুন্দরী গার্লফ্রেন্ড থাকতে বলছো কিছুই নেই? আর শোনো, আঙ্কেল হয়তো রীতিটা একটু কঠোরভাবে ব্যবহার করেছেন, কিন্তু কথাটা কি খুব ভুল বলেছেন? তুমি কি সত্যি সারা জীবন এইভাবে কাটাতে চাও? বাবার পরিচয়, বাবার টাকায়? মাহফুজ কোনো উত্তর দিল না, চুপ করে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। মাহিরা বলতে লাগলো, তোমার মধ্যে ট্যালেন্ট নেই তা তো নয়। তুমি যে অনলাইনে স্ট্র্যাটেজি গেমগুলো খেলো, সেগুলোতে তুমি ইউরোপের টপ র্যাঙ্কড প্লেয়ারদের একজন। ওই লেভেলে খেলতে যে পরিমাণ বুদ্ধি আর পরিকল্পনা লাগে, সেটা কি সবার থাকে? তুমি যেভাবে তোমার বন্ধুদের বিজনেসের সমস্যাগুলো নিয়ে এক মুহূর্তে দারুণ সব আইডিয়া দিয়ে দাও, সেটা কি এমনি এমনি পারো? তুমি শুধু কখনো সিরিয়াসলি চেষ্টাই করোনি মাহফুজ, কারণ তুমি জানতে চেষ্টা না করলেও তোমার রাজত্বে কোনো কিছুর অভাব হবে না। মাহিরার কথাগুলো এবার মাহফুজের হৃদয়ে গিয়ে বিঁধল। সে বুঝতে পারছিল মাহিরা এক বর্ণও মিথ্যা বলছে না। এখন মন খারাপ করে বিছানায় শুয়ে থাকলে চলবে না। ওঠো, শাওয়ার নিয়ে রেডি হও, আমি আমার গাড়ি নিয়ে আসছি। চলো, আজ আমার টাকায় আমরা পছন্দের কোনো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করব। তারপর আমরা দুজন মিলে একসাথে ভাববো এরপর কি করা যায়। আমার অফিসের পাশে একটা নতুন ক্যাফে খুলেছে, ওখানেই বসা যাবে। আমার সফল বিজনেস লেডি গার্লফ্রেন্ডের টাকায় লাঞ্চ করব? আপাতত তাই, তবে মনে রেখো এটা কিন্তু ইনভেস্টমেন্ট। পরে যখন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার চেয়েও বড় বিজনেসম্যান হবে, তখন কিন্তু আমি এটা রিটার্ন নেব, ইন্টারেস্ট সহ। মনে থাকবে মিস্টার মাহফুজ ইকবাল। মাহফুজের বুকের ভেতর থেকে একটা ভারী পাথর যেন নেমে গেল। বাবার ঘোষণায় সে যতটা একা এবং অসহায় বোধ করছিল, মাহিরার কথাই ঠিক ততটাই শক্তি পেল। সে বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় ঝড়টা হয়তো শুরু হয়েছে, কিন্তু সে ঝড়ে তার হাত ধরে রাখার মতো একজন মানুষ তার পাশে আছে। মাহফুজ বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আসছি, জাস্ট 30 মিনিটস। বলে মাহিরা ফোনটা রেখে দিল। মাহফুজ ফোনটা পাশে রেখে টেমস নদীর দিকে তাকিয়ে রইল। তার জীবনটা এক সকালেই 180 ডিগ্রি ঘুরে গেল। একদিকে বাবার কঠোর সিদ্ধান্ত, অন্যদিকে মাহিরার নিঃশর্ত ভালোবাসার আর বিশ্বাস। সে জানে না সামনে কি আছে, কিন্তু সে এটা জানে এই নতুন পথ চলায় সে একা নয়। তার জীবনের এই নতুন অধ্যায়ের প্রথম পাতাটা হয়তো হতাশা দিয়ে লেখা শুরু হয়েছে, কিন্তু শেষটা সে নিজের হাতেই লিখবে। এই অলস সকালটা হয়তো লন্ডনে তার জীবনের শেষ কেয়ারফ্রি সকাল ছিল। কিছুক্ষণ পরেই মাহিরা এসে তাকে নিয়ে গেল সেই রেস্টুরেন্টে। বিধাতা যেন মাহিরার সমস্ত শিল্পকর্ম আর অফুরন্ত অবসর দিয়ে এই মুখটা গড়েছেন। টানা টানা কাজল কালো চোখ দুটোতে শুধু গভীরতাই ছিল না, ছিল বুদ্ধিমত্তার এক আশ্চর্য ঝলক, যা যে কাউকে দ্বিতীয়বার তাকাতে বাধ্য করে। দুধে আলতায় মেশানো গায়ের রং, নিখুঁত খাপ খাওয়া গোলাপের পাপড়ির মতো দুটি ঠোঁট, আর পিঠ ছাপিয়ে নেমে আসা সিল্কি কোমর পর্যন্ত কালো চুলের ঢেউ, সবকিছু মিলিয়ে সে যেন কোনো শিল্পীর আঁকা শ্রেষ্ঠ পোর্ট্রেট। তার পরনে ছিল একটা শার্প বেইজের রঙের প্যান্ট শার্ট, কাঁধে দামি ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ। তাকে দেখাচ্ছে একজন আত্মবিশ্বাসী সফল বিজনেস লেডির মতোই, কিন্তু তার সৌন্দর্যের ঐশ্বর্য সে পেশাদারি পরিচয়কেও ছাপিয়ে যাচ্ছিল। মাহফুজকে দেখতে পেয়েই
তার ঠোঁটের কোণে যে উষ্ণ হাসিটা ফুটে উঠল, তাতে যেন ক্যাফের নরম হলুদ আলোটাও মুহূর্তের জন্য উজ্জ্বলতর হয়ে গেল। এখনো মন খারাপ করে আছো? কি ভাবছো এত? ভাবছি বাবা কথাটা একেবারে ভুল বলেনি মাহি। আমার আসলে নিজের বলতে কিচ্ছু নেই। এই যে টি শার্টটা পরে আছে এটাও বাবারটা দেখে না। আজ বিকেলের মধ্যেই হয়তো মার্সিডিসটা নিয়ে যাবে। 1 মাস পর এই শহরে আমার থাকার মতো কোনো ছাদও থাকবে না। আই এম এ টোটালি ফেইলিয়ার। চাটা, একদম বাজে কথা বলবে না। তোমার পরিস্থিতিটা আমি বুঝতে পারছি। হুট করে সবকিছু ওলটপালট হয়ে গেল, এমনটা মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তুমি ফেলিওর নও মাহফুজ। তুমি শুধু কখনো সুযোগই পাওনি নিজেকে প্রমাণের। সুযোগ পাইনি নাকি সুযোগটা আমি নিজেই নিইনি? বাবা তো কম চেষ্টা করেনি আমাকে দিয়ে কিছু করানোর। আমি সবসময় ফাঁকিবাজি করে পালিয়ে বেরিয়েছি। আজ যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে তখন বুঝতে পারছি। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। পাস্ট নিয়ে ভেবে তো আর লাভ নেই। মাহিরা তার হাতটা আরো শক্ত করে ধরল। এখন আমাদের ফিউচার নিয়ে ভাবতে হবে। বলো, তুমি লাঞ্চে কি খাবে? এখানে নাকি প্যানিনিগুলো খুব ভালো বানায়। আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। মাহিরা কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের হ্যান্ডব্যাগটা খুলে ভেতর থেকে একটা চেকবুক আর একটা দামি কলম বের করে টেবিলের উপর রাখলো। মাহফুজ অবাক হয়ে তার দিকে তাকালো। এটা কি? এটা তোমার ফিউচার। মাহিরা শান্তভাবে উত্তর দিল। সে চেক বইয়ের একটা পাতা খুলে সাবলীলভাবে সেখানে কিছু লিখতে শুরু করলো। মাহফুজ বিভ্রান্ত চোখে তাকিয়ে রইল। আমি কিছুই বুঝতে পারছি না মাহি, কি করছো তুমি? মাহিরা লেখা শেষ করে চেকটা ছিঁড়ে মাহফুজের দিকে এগিয়ে দিল। এটা রাখো। মাহফুজ কাঁপা কাঁপা হাতে চেকটা নিল। অ্যামাউন্টের ঘরের দিকে তাকিয়ে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সেখানে লেখা 50,000 পাউন্ড। সে অবিশ্বাসের দৃষ্টিতে একবার চেকের দিকে আর একবার মাহিরার মুখের দিকে তাকাতে লাগলো। মাহি, এটা এটা কি? তুমি আমার সাথে মজা করছো? আমি কোনো মজা করছি না। এটা আমার বিজনেসের সেভিংস থেকে। আমি চাই তুমি এটা দিয়ে নিজের মতো করে কিছু একটা শুরু করো। কোনো চাকরি নয়, নিজের একটা বিজনেস। অসম্ভব। আমি তোমার টাকা নিতে পারবো না। এটা এটা হয় না মাহি। কেন হয় না? কারণ কারণ এটা তোমার কষ্টের টাকা। তুমি দিনরাত খেটে এই বিজনেস দাঁড় করিয়েছো, আর আমি তোমার টাকা নিয়ে? না না, আমি আমি এটা পারবো না। তাছাড়া আমাদের সম্পর্কটার মধ্যে টাকা পয়সা আমি আনতে চাই না। শোনো মিস্টার মাহফুজ ইকবাল, আমি একজন বিজনেসম্যান। আমি চ্যারিটি করি না, আমি ইনভেস্ট করি। আর এই টাকাটা আমি আমার বয়ফ্রেন্ডকে দিচ্ছি না। আমি একজন পটেনশিয়াল উদ্যোক্তার উপর ইনভেস্ট করছি, যার স্ট্র্যাটেজিক মাইন্ড আর প্ল্যানিং করার ক্ষমতা দেখে আমি নিজে বহুবার অবাক হয়েছি। কিন্তু আমি তো বিজনেসের কিছুই জানি না। আমি যদি সব টাকা ডুবিয়ে দিই? ডুবলে ডোবাবে। পৃথিবীর সব সফল ব্যবসায়ী জীবনে একবার না একবার ব্যর্থ হয়েছে। ব্যর্থতার ভয় পেয়ে যদি চেষ্টাই না করো, তাহলে তো তুমি সারা জীবন বাবার কথাই সত্য প্রমাণ করবে। তুমি কি তাই চাও? মাহফুজ চুপ করে রইল। তার ভেতরের অভিমান আর জেদ যেন মাহিরার যুক্তির কাছে হার মানছিল। আর যদি সম্পর্কের কথা বলো, তাহলে চলো, এটাকে আমরা একটা প্রফেশনাল ডিল হিসেবে দেখি। আমরা একজন আইনজীবীর কাছে গিয়ে একটা চুক্তিপত্র তৈরি করতে পারি। তোমার বিজনেস যখন লাভ করা শুরু করবে, তখন তুমি আমার এই ইনভেস্টমেন্টের টাকাটা লভ্যাংশ সহ ফেরত দিয়ে দেবে। তাহলে তো আর কোনো সমস্যা থাকার কথা নয়, তাই না? মাহফুজ মাহিরার চোখের দিকে তাকালো। সে চোখে কোনো করুণা ছিল না, ছিল বিশ্বাস, অগাধ বিশ্বাস। এই বিশ্বাসটাই তার সবচেয়ে বেশি দরকার ছিল এই মুহূর্তে। সে ইতস্তত করে আবার চেকটা হাতে তুলে নিল। ঠিক তখনই তাদের পাশের টেবিলে বসা 4-5 জন বাঙালি তরুণের একটি দল বেশ উত্তেজিত হয়ে উঠল। তাদের কথোপকথন এতই জোরে ছিল যে মাহফুজ আর মাহিরার মনোযোগ সেদিকে চলে গেল। একজন বলল, আরে ভাই,
লিগ অফ লিজেন্ডের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দেখেছিস? কি খেলাটাই না হলো। দ্বিতীয়জন জানালো। ধুর, ওসব পুরনো খেলা। এখন তো ভলোরেন্টের যুগ। কাল রাতে ম্যানচেস্টারে একটা লোকাল টুর্নামেন্ট হলো। প্রাইজ মানি ছিল 5,000 পাউন্ড। তৃতীয়জন আফসোস করে বলল, ইস, লন্ডনে যদি এমন ভালো কোনো জায়গা থাকতো যেখানে আমরা রেগুলার টুর্নামেন্টে অংশ নিতে পারতাম। যতগুলো ইন্টারনেট ক্যাফে আছে সবগুলোই কেমন যেন অন্ধকার, স্যাঁতস্যাঁতে, একটা ভালো পরিবেশ নেই। কথাগুলো শোনার সাথে সাথেই মাহফুজের কান খাড়া হয়ে গেল। সে ওই তরুণদের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তার এতক্ষণের বিষণ্ণ দিশেহারা চোখ দুটো হঠাৎ করেই যেন জ্বলজ্বল করে উঠল। তার মস্তিষ্কের ভেতরকার ঘুমন্ত বুদ্ধিটা যেন এক ঝটকায় জেগে উঠল। সে দ্রুত মাহিরার দিকে ফিরল। তার চোখে মুখে এমন এক উত্তেজনা যা মাহিরা গত কয়েক বছরেও দেখেনি। মাহফুজ প্রায় ফিসফিস করে বলল, মাহি, কি কি হয়েছে? আই হ্যাভ গট ইট। আমি জানি আমি কি করব। কি করবে? আমরা লন্ডনে একটা গেমিং ক্যাফে খুলব। মাহিরা ভ্রুকুচকে তাকালো। গেমিং ক্যাফে? মানে ওই ইন্টারনেট ক্যাফেগুলো? না না, শুধু ইন্টারনেট ক্যাফে নয়, এটা হবে একটা হাই এন্ড গেমিং লাউঞ্জ। ভাবো তো একবার মাহি, লন্ডনের বুকে, বিশেষ করে ইস্ট লন্ডনের দিকে যেখানে বাঙালি আর সাউথ এশিয়ান কমিউনিটি বেশি, সেখানে এমন একটা জায়গা যেখানে লেটেস্ট কনফিগারেশন গেমিং পিসি থাকবে, প্লেস্টেশন 5 এর এক্সবক্সের জন্য আলাদা জোন থাকবে, ভিআর গেমিং এর ব্যবস্থা থাকবে। মাহফুজ থামল না। সে তার স্বপ্নটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছিল। যেখানে শুধু গেম খেলা হবে না, আমরা প্রতি সপ্তাহে, প্রতি মাসে টুর্নামেন্টের আয়োজন করব। ফিফা, ভ্যালোরেন্ট, পাবজি, ফ্রি ফায়ার, আরও বিভিন্ন গেম। ভালো ফুড আর ড্রিঙ্কসের ব্যবস্থা থাকবে। বড় স্ক্রিনে লাইভ ম্যাচ বা টুর্নামেন্টের স্ট্রিম করা হবে। এটা হবে গেমারদের জন্য একটা কমিউনিটি হাব, একটা আড্ডার জায়গা যেখানে তারা আসবে, খেলবে, নতুন বন্ধু বানাবে। মাহফুজের কথা বলার ভঙ্গি, তার চোখের দীপ্তি দেখে মাহিরা মুগ্ধ হয়ে গেল। এই তো সেই মাহফুজ যাকে সে ভালোবাসে, যার ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ বুদ্ধিদীপ্ত সত্তা, যা এতদিন আরাম আর আলস্যের চাদরে ঢাকা ছিল। মাহিরার মুখে হাসি ফুটে উঠল। সে একজন ব্যবসায়ী। সে মাহফুজের আইডিয়ার মধ্যেকার সম্ভাবনাটা পরিষ্কার দেখতে পাচ্ছিল। আইডিয়াটা তো দারুণ মাহফুজ। লন্ডনে এই মার্কেটটায় আসলে একটা বড় গ্যাপ আছে। ঠিক তাই। মাহফুজ টেবিলের ওপর রাখা মাহিরার হাতটা এবার নিজের হাতে তুলে নিল। আর এই বিজনেসের সবকিছু আমার নখদর্পণে। কোন গেমারের চাহিদা বেশি, গেমাররা কি চায়, একটা টুর্নামেন্ট কিভাবে আয়োজন করতে হয়, এসব আমার চেয়ে ভালো আর কে জানবে। কিন্তু কম্পিটিশন, জায়গা খুঁজে পাওয়া, লাইসেন্স, অনেক তো ঝামেলা। সব ম্যানেজ হয়ে যাবে। তুমি শুধু আমার পাশে থাকলেই হবে। এই চেকটা, এটা এখন আর তোমার চ্যারিটি নয় ভাই, এটা আমাদের স্বপ্নের প্রথম বিনিয়োগ, আমাদের পার্টনারশিপের শুরু। মাহিরার চোখ দুটো আনন্দে চিকচিক করে উঠল। সে নরম গলায় বলল, আমি তো সবসময় তোমার পাশে আছি পার্টনার। ক্যাফের মৃদু কোলাহলের মাঝে তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের সামনে টেবিলে পড়ে থাকা 50,000 পাউন্ডের চেকটা তখন আর শুধু একটা কাগজের টুকরো ছিল না, ওটা ছিল তাদের একসাথে দেখা এক নতুন স্বপ্নের ভিত্তিপ্রস্তর। মাহফুজের জীবনের অন্ধকারতম সকালটা এক অবিশ্বাস্য উপায়ে তার জীবনের সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে প্রথম পদক্ষেপ হয়ে উঠল। হঠাৎ করেই তাদের স্বপ্নের মুহূর্তে বাধা পড়ল। ওয়েটার তাদের অর্ডার করা কফি নিয়ে এসেছে। মাহফুজ নতুন আইডিয়ার উত্তেজনায় তখনও বিভোর। অন্যমনস্কভাবে নিজের ব্ল্যাক কফির কাপটা নিতে গিয়ে হাতটা সামান্য কেঁপে গেল। আর ঠিক সেই মুহূর্তে তাদের টেবিলের পাশ দিয়ে হেলে দুলে হেঁটে যাওয়া এক বাঙালি মেয়ের সাথে তার কনুইয়ের হালকা ধাক্কা লাগলো। মেয়েটির হাতে থাকা ধবধবে সাদা প্রাডা ব্র্যান্ডের
ব্যাগটার ওপর গরম কফির কয়েকটা ফোঁটা ছিটকে পড়ল। মেয়েটির যেন গায়ে আগুন লাগার মতো করে চিৎকার করে উঠল। হোয়াট দ্য হেল, চোখের মাথা খেয়েছেন নাকি? আমার ব্যাগটার কি অবস্থা করলেন? পুরো ক্যাফের মানুষজন তাদের দিকে ঘুরে তাকালো। মাহফুজ বিব্রত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ও গড, আমি অত্যন্ত দুঃখিত। আই এম সো সরি, আমি খেয়াল করিনি। মাহফুজ টিস্যু বক্স থেকে একগুচ্ছ টিস্যু নিয়ে ব্যাগটা মোছার জন্য এগিয়ে গেল। ডোন্ট ইউ ডেয়ার। মেয়েটি হিসিস করে উঠল, যেন মাহফুজ তার গায়ে হাত দিতে যাচ্ছে। এই ব্যাগের দাম কত আপনি জানেন? আপনার পুরো মাসের খরচের চেয়েও বেশি। এখন এই দাগ উঠবে কি করে? মেয়েটির নাম সানায়া। লন্ডনের বাঙালি কমিউনিটিতে বাবার টাকার গরমে পরিচিত এক মুখ। তার কথায়, তার আচরণে অহংকার ঝরে পড়ছিল যে মাহফুজের ক্ষমা চাওয়ার ইচ্ছেটাই মরে গেল। মাহফুজ নিজেকে সামনে নিয়ে বলল, দেখুন, আমি বলছি তো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ব্যাগের যা ক্ষতি হয়েছে তার ড্রাই ক্লিনিং এর খরচ আমি দিয়ে দিচ্ছি। সানায়া তাচ্ছিলের হাসি হাসল। আপনি দেবেন খরচ? আপনার অ্যাপিয়ারেন্স দেখেই তো মনে হচ্ছে না সেই সামর্থ্য আপনার আছে। বাবার টাকায় চলেন বুঝি? কথাটা মাহফুজের বুকে ছুরির মতো গিয়ে বিঁধল। ঠিক এই কথাগুলোই তো সে সকাল থেকে নিজেকে বলে আসছে। তার নতুন পাওয়া আত্মবিশ্বাসটা যেন এক মুহূর্তে চুপসে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, আর সে কোনো জবাব খুঁজে পেল না। এতক্ষণ মাহিরা চুপচাপ বসে পুরো ঘটনাটা দেখছিল। তার সুন্দর মুখটা ভাবলেশীন, শান্ত। সে খুব ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর সানায়ার মুখোমুখি হয়ে খুব নরম করে কিন্তু বরফ শীতল গলায় বলল, এক্সকিউজ মি, ব্যাগটা ড্রাই ক্লিনিংয়ে কত খরচ হতে পারে এটা ধারণা দিতে পারবে? আমি বিলটা এখনই পে করে দিতে চাই। ওহ, তাহলে আপনি বুঝি ওনার পয়সাওয়ালা গার্লফ্রেন্ড? বয়ফ্রেন্ডের ভুলের দায় শোধ করতে এসেছেন? আপনি আমার প্রশ্নের উত্তর দেননি। কত লাগবে? যা লাগবে তা আপনাদের দুজনের পুরো সপ্তাহের পকেট মানির চেয়েও বেশি। এই দাগ উঠবে না। আমার পুরো ব্যাগটাই নষ্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে ব্যাগটার দাম কত? আমি আপনাকে নতুন একটা ব্যাগ কিনে দিচ্ছি। এই ব্যাগের দাম 2500 পাউন্ড। সে ভেবেছিল এই অঙ্কটা শুনে মেয়েটা চুপসে যাবে, কিন্তু মাহিরা এক মুহূর্ত দেরি করল না। সে তার হ্যান্ডব্যাগ থেকে চেক বইটা বের করে সবার সামনে দ্রুত হাতে 2500 পাউন্ডের একটা চেক লিখে ফেলল। চেকটা সানায়ের দিকে বাড়িয়ে ধরল। এই নিন আপনার ব্যাগের দাম। আর ব্যাগটা আপনি এখানেই ফেলে দিয়ে যেতে পারেন, কারণ আপনার মতো রুচিহীন অসভ্য মেয়ের হাতে প্রাডার মতো একটা ক্লাসিক ব্র্যান্ড মানায় না। হোয়াট ডিড ইউ জাস্ট সে? এবার মাহিরার ভেতরের আগ্নেয়গিরিটা যেন লাভা উদ্গীরণ করল। তার শান্ত সুন্দর চোখ দুটোতে আগুন জ্বলে উঠল। সে এক পা এগিয়ে গিয়ে সানায়ের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, ঠিকই শুনেছেন, ব্যাগের দাম দিয়ে মানুষের দাম বিচার করা এই সস্তা মানসিকতাটা কবে বদলাবেন? ও একটা ভুল করেছে, তার জন্য ও বারবার ক্ষমা চেয়েছে। আর আপনি সবার সামনে ওকে ওর আর্থিক অবস্থা নিয়ে অপমান করছেন। পুরো ক্যাফেতে তখন পিনপতন নীরবতা। সবাই অবাক হয়ে দেখছিল শান্ত মার্জিত চেহারার এই মেয়েটার ভেতর থেকে যেন অন্য কেউ কথা বলছে। ও একটা ভুলের দাম যদি এই ব্যাগটা হয়, তাহলে আপনার মতো একটা অসভ্য মেয়ের পুরো জীবনের দাম কত বলতে পারেন? কোনো দামই নেই, কারণ আপনার মতো মানুষরা শুধু দামি জিনিস ব্যবহার করতে জানে, নিজেদের দামি বানাতে জানে না। হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে চেনো? আমার বাবাকে তুমি জানো? আপনার বাবা যেই হন না কেন, তিনি আপনাকে ভদ্রতা শেখাতে পারেননি। আজ এটা সবাই দেখল। মাহিরা চেকটা সানায়ার হাতে প্রায় গুজে দিয়ে আবার বলল, এখন এই টাকাটা নিন আর আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। আর হ্যাঁ, ভবিষ্যতে ওর দিকে চোখ তুলে তাকানোর আগেও একবার ভাববেন, কারণ ওর গায়ে একটা আঁচড় লাগার আগে আপনাকে এই লন্ডনের মাটিতে পুঁতে ফেলার ক্ষমতা আমি রাখি। নাও, গেট লস্ট। সানায়া ভয়ে, অপমানে আর বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। সে জীবনে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি।
তার অহংকারী পৃথিবীর দেওয়ালটা যেন এক মুহূর্তে ধসে পড়ল। সে আর একটাও কথা না বলে কাপা কাপা হাতে চেকটা নিয়ে প্রায় দৌড়ে ক্যাফে থেকে বেরিয়ে গেল। ক্যাফের পরিবেশ স্বাভাবিক হতে কয়েক মুহূর্ত সময় লাগলো। মাহিরা একটা লম্বা শ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো। তার সারা শরীর তখনও রাগে কাঁপছে। সে মাহফুজের দিকে তাকালো। মাহফুজ তখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে বিস্ময়, মুগ্ধতা আর অবিশ্বাসের এক মিশ্র অনুভূতি। সে আজ এক নতুন মাহিরাকে দেখল, যে মাহিরা শুধু তার প্রেমিকা নয়, তার রক্ষা কবচও। মাহিরার রাগটা মুহূর্তেই উবে গেল। তার চোখে ফুটে উঠল রাজ্যের চিন্তা আর মমতা। সে মাহফুজের হাতটা ধরেই নরম গলায় জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো জান? ওর কথায় কষ্ট পাওনি তো? মাহফুজ কোনো উত্তর দিতে পারল না। সে শুধু মাহিরার মুখের দিকে তাকিয়ে রইল। যে মেয়েটা একটু আগে সিংহের মতো গর্জন করছিল, সেই এখন তার সামান্য কষ্ট পাওয়ার আশঙ্কায় বিড়ালছানার মতো উদ্বিগ্ন। এই বৈপরীত্য, এই নিঃশর্ত ভালোবাসা মাহফুজের ভেতরটাকে নাড়িয়ে দিয়ে গেল। বাবার দেওয়া আঘাতের ক্ষতটার উপর যেন কেউ খুব নরম করে ভালোবাসার মলম লাগিয়ে দিল। সে বুঝতে পারল তার হাতে থাকা চেকটা শুধু 50,000 পাউন্ড নয়, ওটা হলো মাহিরার বিশ্বাস, ভালোবাসা আর সুরক্ষার বর্ম। এই ঘটনার 2 দিন পর হার্লি স্ট্রিট, লন্ডনের এই রাস্তাটা যেন আভিজাত্য আর চিকিৎসা বিজ্ঞানের এক জীবন্ত বিজ্ঞাপন। এখানেই ডাক্তার আসিফ ইকবালের চেম্বার। মাহফুজ তার বাবার ব্যক্তিগত অফিসে ঢোকার আগে দরজার সামনে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস নিল। তার হাতে একটা ফাইল, যেখানে সে তার গেমিং ক্যাফের প্রাথমিক ব্যবসায়িক পরিকল্পনা গুছিয়ে এনেছে। ডাক্তার আসিফ ইকবাল তার বিশাল এক কাঠের ডেস্কের ওপাশে বসে একটা মেডিকেল জার্নাল পড়ছিলেন। মাহফুজের উপস্থিতি টের পেয়েও তিনি মুখ তুললেন না। তার চোখে দামি চশমা, পরনে নিখুঁতভাবে ইস্ত্রি করার শার্ট। মাহফুজ কিছুটা ইতস্তত করে বলল, বাবা, আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। আমার এখন পেশেন্ট আছে, যা বলার তাড়াতাড়ি বলো। আমি আমি আমার নিজের একটা বিজনেস শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। মাহফুজ ফাইলটা ডেস্কের ওপর রেখে তার দিকে এগিয়ে দিল। এটা তারই একটা বেসিক প্ল্যান। আমি চেয়েছিলাম তুমি একবার দেখো। ডাক্তার ইকবাল ফাইলটা খুললেন না। তিনি শুধু সেটার উপরে লেখা শিরোনামটা পড়লেন, প্রজেক্ট লাইভ আপ, লন্ডনস প্রিমিয়াম গেমিং লাউঞ্জ। শিরোনামটা পড়তেই তার কপালে সূক্ষ্ম একটা বিরক্তি রেখা ফুটে উঠল। গেমিং লাউঞ্জ, এটার মানে কি? ও, ভিডিও গেম খেলার দোকান? না বাবা, এটা শুধু একটা দোকান না, এটা একটা কমিউনিটি হাব হবে। স্পোর্টস এখন একটা $multi-billion ইন্ডাস্ট্রি। লন্ডনে বিশেষ করে আমাদের কমিউনিটি তরুণদের জন্য ভালো কোনো প্ল্যাটফর্ম নেই। আমি সেই সুযোগটাই কাজে লাগাতে চাই। আসিফ ইকবাল এবার জার্নালটা বন্ধ করে ডেস্কের উপর রাখলেন। তিনি চেয়ারে হেলান দিয়ে মাহফুজের দিকে সরাসরি তাকালেন। তাহলে তুমি এই সিদ্ধান্ত নিয়েছো? আমি তোমাকে পড়াশোনা করিয়েছি বিশ্বের সেরা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি এনে দিয়েছি, আর তুমি শেষ পর্যন্ত একটা ভিডিও গেমের দোকান খুলবে? বাবা, তুমি এটাকে ছোট করে দেখছো। এটা একটা প্রপার বিজনেস, এর ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ? যে জিনিসের কাজই হলো তরুণদের ভবিষ্যৎ নষ্ট করা, তার আবার ভবিষ্যৎ কি? আমি সারা জীবন মানুষের জীবন বাঁচিয়ে এসেছি। আমার ছেলে হয়ে তুমি এইসব বাচ্চাদের খেলা নিয়ে মেতে থাকবে? লোকে কি বলবে? আমার সহকর্মী যখন জিজ্ঞেস করবে, ডাক্তার সাহেব আপনার ছেলে কি করেন, তখন আমি কি উত্তর দেব? বলবো আমার ছেলে একটা গেমিং পার্লার চালায়। লোকে কি বলবে সেটা দিয়ে কি সবকিছু বিচার হবে বাবা? তুমি তো বলেছিলে নিজের পায়ে দাঁড়াতে। আমি যখন নিজের মতো করে কিছু একটা করার চেষ্টা করছি, তখন তুমি আমাকে সমর্থন না করে উল্টো অপমান করছো। সমর্থন? কোনো পাগলামিকে সমর্থন করা যায় না। আর এই সব করার টাকা তুমি কোথায় পেলে? তোমার তো একটা ফুটিকড়িও থাকার কথা নয়। মাহিরা আমাকে টাকা দিয়েছে ইনভেস্টমেন্ট হিসেবে। এই কথাটা শোনার পর আসিফ ইকবালের চেহারাটা যেন পাল্টে গেল। তার চোখে মুখে ফুটে উঠল তীব্র হতাশা আর রাগ। তিনি উঠে দাঁড়ালেন। ব্রাভো, অসাধারণ।
তাহলে তুমি এখন গার্লফ্রেন্ডের টাকায় নিজের স্বপ্ন পূরণ করবে? বাবার উপর নির্ভরশীলতা থেকে নেমে এখন সরাসরি একজন মেয়ের উপর নির্ভরশীল? এর চেয়ে লজ্জার আর কি হতে পারে মাহফুজ? তুমি আমার মাথাটা পুরোই হেড করে দিলে। আমি কারো উপর নির্ভরশীল হচ্ছি না, এটা একটা বিজনেস ডিল। আমিও সব টাকা সুদসহ ফিরিয়ে দেব। তুমি কোনোদিন আমার স্বপ্ন বা আমার প্যাশনকে বোঝার চেষ্টাই করনি বাবা। তুমি শুধু চেয়েছো আমি তোমার মতো একজন ডাক্তার হই, তোমার নামের প্রতি সুবিচার করি। কিন্তু আমি তো তুমি নই, আমার নিজের একটা সত্তা আছে। যথেষ্ট হয়েছে। আমার চেম্বারে দাঁড়িয়ে আমার সাথে গলা উঁচু করে কথা বলার সাহস কোথার থেকে পেলো তোমার? বেরিয়ে যাও এই মুহূর্তেই, আমার চেম্বার থেকে বেরিয়ে যাও। আর মনে রেখো, তোমার এই কথাকথিত বিজনেসের সাথে আমার বা আমার নামের কোনো সম্পর্ক থাকবে না। তুমি যদি ডোবো, একাই ডুববে। বাবার শেষ কথাটা তীরের মতো এসে বিঁধল মাহফুজের বুকে। মা মরা ছেলেটার চোখ দুটো ছলছল করে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আর একটাও কথা না বলে ফাইলটা ডেস্কের ওপর সেভাবেই ফেলে রেখে সে ঘুরে দাঁড়ালো এবং দ্রুত পায়ে অফিস থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন ডাক্তার আসিফ ইকবাল। তার কঠিন চেহারার আড়ালে লুকিয়ে থাকা হতাশা আর কষ্টটা কেউ দেখতে পেল না। মাহফুজ যখন তার ক্যানারি হোয়ারফের ফ্ল্যাটে ফিরে এলো, তখন তার ভেতরটা রাগে, অপমানে আর হতাশায় জ্বলছিল। সে সোফায় বসে থাকা মাহিরার দিকে না তাকিয়েই সোজা বারে গিয়ে নিজের জন্য এক গ্লাস পানি ঢালল। তার বাবার অফিস থেকে ফেরার পথে মাহিরাকে কল করে জানিয়ে দিয়েছিল তার ফ্ল্যাটে আসতে। মাহিরা তার থমথমে মুখ দেখেই বুঝে গিয়েছিল কি ঘটেছে। সে ধীর পায়ে মাহফুজের কাছে এসে তার কাঁধে হাত রাখল। খুব বেশি কিছু বলে ফেলেছেন আঙ্কেল? যা বলার ছিল সবই বলে দিয়েছেন। তার চোখে আমি একটা ফেইলিয়ার ছিলাম, আর আজ প্রমাণ করে দিলাম যে আমি একটা লজ্জাও। মাহফুজ, না মাহি, আজ বাবা আমাকে যা বলেছে তারপর আমার জেদটা আরো বেড়ে গেছে। উনি বলেছেন আমি যদি ডুবি, একা ডুববো, ঠিক আছে, কিন্তু আমি যদি সফল হই সেই সফলতার ভাগও আমি কাউকে দেব না। মাহিরা ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠল। সে মাহফুজের রাগে মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, এই তো আমার পার্টনারের মতো কথা। তাহলে আর দেরি কেন? চলো, কাল সকাল থেকে আমরা আমাদের স্বপ্নের জন্য জায়গা খোঁজা শুরু করব। পরের কয়েকটা দিন যেন ঝড়ের বেগে কেটে গেল। মাহফুজ আর মাহিরা পুরো লন্ডন চষে বেড়াতে লাগলো একটা পারফেক্ট লোকেশনের জন্য। তারা সাউথ হল থেকে শুরু করে ইলফোর্ড, স্টার্টফোর্ড পর্যন্ত চষে ফেলল। কোথাও ভাড়া অনেক বেশি, কোথাও জায়গাটা বড্ড ছোট, আবার কোথাও পরিবেশটাই ঠিকঠাক নয়। এরই মধ্যে একদিন তারা ইস্ট লন্ডনের ব্রিক লেনের কাছাকাছি একটা জায়গায় দেখতে গেল। জায়গাটা একটা পুরনো গুদামের মতো, ভেতরটা ধুলো আর মাকড়সার জাল, কিন্তু এটা বেশ বড়। আর এর একটা নিজস্ব ভিনটেজ ভাইব আছে। মাহিরা নাক কুচকে বলল, এটা কেমন যেন অন্ধকার আর স্যাঁতসেঁতে লাগছে না? একদম পারফেক্ট। একটু ভাবো তো মাহি, এই পুরনো ইটের দেওয়ালগুলো আমরা পরিষ্কার করব, কিন্তু ভাঙবো না। ফল সিলিং এর বদলে আমরা ইন্ডাস্ট্রিয়াল পাইপলাইনগুলো এক্সপোজড রাখবো। দেয়ালের গ্রাফিতে আর্ট, লিওন লাইটিং, পুরো জায়গাটাকে একটা আন্ডারগ্রাউন্ড সাইবারপাঙ্ক থিম দেওয়া হবে। গেমাররা এই ধরনের পরিবেশ খুব পছন্দ করে। মাহফুজের কল্পনা শক্তি দেখে মাহিরা মুগ্ধ হয়ে গেল। সে বুঝতে পারল মাহফুজ শুধু স্বপ্ন দেখছে না, সে তার স্বপ্নের প্রতিটি ছোটখাটো দিক নিয়েও ভাবছে। তারা সেদিনই জায়গাটার জন্য অ্যাডভান্স পেমেন্ট করে দিল। তারপর শুরু হলো আসল যুদ্ধ। দোকান পরিষ্কার করা, ইন্টেরিয়র ডিজাইনারের সাথে বসা, ইলেকট্রিকের কাজ করানো, সবকিছুতে মাহফুজ আর মাহিরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করতে লাগলো। একদিন তারা দুজন মিলে দেয়ালে রং করছিল। মাহফুজ একটা মইয়ের ওপর দাঁড়িয়ে সিলিং এর কোণা রং করতে ব্যস্ত। মাহিরা নিচ থেকে বলল, এই সাবধানে, আমার নতুন কোনো কার্পেটের ওপর রং ফেললে তোমার খবর আছে। আরে কিচ্ছু হবে না, আমি প্রো। মাহফুজ ভাব নিয়ে বলল, আর বলতে বলতেই তার ব্রাশ থেকে এক ফোঁটা নীল রং টুপ করে মাহিরার নাকের ডগায় এসে পড়ল। মাহিরা কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
এরপর নিজের নাকের ডগায় আঙুল ছুঁয়ে নীল রংটা দেখল। মাহফুজ ওপর থেকে অপরাধীর মতো হাসার চেষ্টা করলো। সরি, স্লিপ অফ ব্রাশ। ও তাই বুঝি? মাহিরা শয়তানি হাসি দিয়ে নিজের হাতে থাকা ব্রাশটা রঙে ডুবিয়ে এক ঝটকায় মাহফুজের সাদা টি শার্টে লাগিয়ে দিল। এটাকে বলে স্লিপ অফ অ্যাঙ্গার। এরপর যা হলো সেটাকে রংযুদ্ধ ছাড়া আর কিছু বলা যায় না। দুজনে মিলে একে অপরকে রং মাখিয়ে ভূত বানিয়ে ছাড়ল। তাদের হাসাহাসির শব্দে খালি গুদামটা গমগম করতে লাগলো। দিনের শেষে যখন তারা ক্লান্ত হয়ে মেঝেতে বসেছিল তখন তাদের সারা শরীরে আর কাপড়ের রঙের ছোপ, কিন্তু মুখে ছিল রাজ্যের শান্তি আর আনন্দ। আরেকদিন তারা গেমিং কনসোল আর পিসি পার্টস কিনতে গিয়েছিল। মাহফুজ তখন যেন এক ইনসাইক্লোপিডিয়া। সে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে ঘুরে সেরা মানের গ্রাফিক্স কার্ড, দ্রুততম প্রসেসর আর হাই রিফ্রেশ রেট মনিটর খুঁজে বের করছিল। মাহিরা একটা প্রাইস ট্যাগ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই মনিটরটার দাম এত বেশি কেন? কারণ এটা রিফ্রেশ রেট 240 হার্টজ আর রেসপন্স টাইমস 1 মিলিসেকেন্ড। প্রফেশনাল গেমারদের জন্য প্রতিটি মিলিসেকেন্ড জরুরি। একটা সামান্য ল্যাগ মানেই পুরো ম্যাচ হেরে যাওয়া। তুমি এত কিছু জানো কিভাবে? যে জিনিসটাকে ভালোবাসি তার সবকিছুই তো জানতে হয়, তাই না? মাহফুজ মাহিরার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। কথাটা সে মনিটরের প্রসঙ্গে বললেও তার ভেতরের অর্থটা মাহিরার বুঝতে এক মুহূর্ত দেরি হলো না। কাজের ফাঁকে ফাঁকে তাদের খুনছুটি, একে অপরের যত্ন নেওয়া আর ভবিষ্যতের স্বপ্ন দেখা চলতেই থাকলো। এক রাতে কাজ শেষ করে তারা দুজন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। বাইরে তখন ঝুম বৃষ্টি। তারা ক্যাফের ভেতরে একটা অর্ধ নির্মিত কাউন্টারের ওপরে বসে পিৎজা খাচ্ছিল। ভাবতে পারছো মাহি, আর মাত্র কয়েকটা দিন, তারপর এই জায়গাটা মানুষে ভরে যাবে। এখানে টুর্নামেন্ট হবে, চিৎকার হবে, আনন্দ হবে। আমি তো সেই দিনের অপেক্ষাতেই আছি। আমার শুধু একটাই ভয় করে মাহফুজ, কি ভয়? যদি যদি এটা সফল না হয়, যদি মানুষ না আসে। মাহফুজ তার হাতটা শক্ত করে ধরল। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করছি, তাই না? বাকিটা আল্লাহর হাতে। কিন্তু একটা কথা আমি তোমাকে বলতে পারি, এই বিজনেস সফল হোক বা না হোক, এই কয়েকটা দিন আমার জীবনের সেরা দিন। কারণ এই প্রথমবার আমি নিজের জন্য কিছু করছি। আর সবচেয়ে বড় কথা, এই কঠিন সময়ে তুমি আমার পাশে আছো। বাইরে তখন লন্ডনের বৃষ্টি ঝরছে, আর ভেতরে দুটো মানুষ তাদের স্বপ্নের ইট এক এক করে গাঁথছে। একে অপরের ভালোবাসা আর বিশ্বাসকে সঙ্গী করে তাদের এই পথ চলাটা সহজ ছিল না, কিন্তু একসাথে থাকায় কোনো কষ্টকেই আর কষ্ট বলে মনে হচ্ছিল না। অবশেষে সেদিনটা এলো। লেভেল আপ গেমিং লাউঞ্জের গ্র্যান্ড ওপেনিং। বাইরে কাচের বিশাল দরজার ওপর সবুজ নিয়ন সাইনে নামটা জ্বলছে আর নিভছে। মাহফুজ আর মাহিরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে উত্তেজনা আর নার্ভাসনেসের এক অদ্ভুত মিশ্রণ। মাহফুজ ফিসফিস করে বলল, আমার হার্টবিট শুনতে পাচ্ছ মাহি? আমার তো মনে হচ্ছে বুকের ভেতর কেউ ড্রাম বাজাচ্ছে। ড্রাম বাজাচ্ছে না, ওটা তোমার ভয়। মাহিরা তার টাইট করে ধরা হাতটা আলতো করে চাপ দিল, চোখে দুষ্টুমির ঝিলিক। কি ভাবছো? কেউ যদি না আসে? ঠিক তাই। ভাবো তো একবার, আমরা এত কিছু করলাম, আর ভেতরে শুধু আমরা দুজন আর আমাদের নতুন কেনা 10টা বিন ব্যাগ বসে আছি। কি ভয়ঙ্কর একটা দৃশ্য। মাহিরা তার দিকে ঘুরে দাঁড়ালো। মাহফুজের হুডির কলারটা ঠিক করে দিতে দিতে বলল, আরে ধুর, এত নেগেটিভ কেন ভাবছো? আমি নিজে দাঁড়িয়ে থেকে ব্রিক লেনের রাস্তায় লিফলেট বিলি করেছি। আমার মতো এত সুন্দরী একটা মেয়ের অনুরোধ কেউ ফেলবে? তোমার তাই মনে হয়? সেটাও অবশ্য ঠিক। তোমার চেহারার ওপর ভরসা করেই তো আমার এতদূর আসা। তুমি পাশে না থাকলে তো। তাহলে তুমি হিথ্রো এয়ারপোর্টে বসে দেশের ফ্লাইট ধরতে, তাই তো? এই কথাটা আর কতবার বলবে? তার চেয়ে বড় প্রমিস করো, আজ যদি ক্যাফে হাউসফুল হয় তাহলে ডিনারে তুমি আমাকে তোমার নিজের হাতে বানানো পাস্তা খাওয়াবে।
ডান, তবে শর্ত আছে। পাস্তা বানানোর সময় তোমাকে কিচেনে দাঁড়িয়ে আমার জন্য গান গাইতে হবে। হ্যাঁ, আমার ওই বেসুরো গলাতে। হ্যাঁ, ওই বেসুরো গলাটাই তো আমার সবচেয়ে প্রিয়। তাদের এই মিষ্টি মুহূর্তটা ভেঙে গেল একদল তরুণের চিৎকারে। ভাই, দরজা খুলবেন কখন? ভ্যালোরেন্টের নতুন আপডেট ট্রাই করার জন্য হাত নিষ্পিস করছে। মাহফুজ আর মাহিরা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। মাহফুজ দরজার তালাটা খুলে বিশাল কাচের দরজাটার দুদিকে ঠেলে দিল। ওয়েলকাম টু লেভেল আপ, খেলা হবে। পরের কয়েক ঘন্টা যেন একটা রঙিন স্বপ্নের মতো কেটে গেল। তারা যা আশা করেছিল তার চেয়েও অনেক বেশি সাড়া পেল। ইস্ট লন্ডনের গেমিং কমিউনিটির ছেলেমেয়েরা যেন হুমড়ি খেয়ে পড়ল। কাউন্টার থেকে একজন কর্মী চিৎকার করে বলল, এক্সকিউজ মি, পিসি নাম্বার 7 এর জন্য একটা মাউন্টেন ডিউ প্লিজ। মাহিরা দ্রুত ফ্রিজ থেকে ক্যানটা বের করে ট্রেতে রাখতে রাখতে বলল, মাহফুজ, ভিআর জোনের হেডসেটটা ওই মেয়েটা ঠিকমতো পড়তে পারছে না, একটু দেখিয়ে দিয়ে আসবে প্লিজ? আমি ড্রিঙ্কসটা দিয়ে আসছি। মাহফুজ দৌড়ে ভি আর জিনের দিকে গেল। গিয়ে দেখে মেয়েটা হেডসেটটা উল্টো করে পরার চেষ্টা করছে। মাহফুজ হেসে হেডসেটটা ঠিক করে দিল। এভাবে নয়, এভাবে এবার চোখ খোলো, দেখো তুমি অন্য এক জগতে। মেয়েটি চোখ খুলে বিস্ময়ে চিৎকার করে উঠল। ওয়াও, এটা তো অ্যামেজিং। এরই মধ্যে ক্যাফের আরেক কোনায় প্লে স্টেশন জোনে তুমুল হট্টগোল। ফিফার একটা টুর্নামেন্ট চলছে। একদল ছেলে নিজেদের মধ্যে বাজি ধরছে যে ফিতাতে মাহফুজকে কেউ হারাতে পারবে না। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন টিপ্পনি কাটল, কি মাহফুজ ভাই, নতুন বস হয়ে কি খেলা ভুলে গেলে নাকি? এক ম্যাচ হয়ে যাক। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, তবে হেরে গেলে কিন্তু পুরো টিমের জন্য মিল্কশেকের বিলটা তোমাকেই দিতে হবে। খেলা শুরু হলো। পুরো ক্যাফের মানুষজন তখন পেছনে এসে ভিড় করেছে। মাহিরাও কাউন্টার থেকে উকিঝুঁকি মেরে খেলা দেখছে। প্রতিপক্ষ ছেলেটা বেশ ভালোই খেলছিল, কিন্তু মাহফুজের কৌশলের কাছে সে পেরে উঠল না। শেষ মুহূর্তে একটা অসাধারণ গোল দিয়ে মাহফুজ 4/1 গোলে জিতে গেল। পুরো ক্যাফে তখন উল্লাসে ফেটে পড়ল। মাহিরা দূর থেকে দাঁড়িয়ে হাসি মুখে সব দেখছিল। তার কি যে ভালো লাগছিল মনে মনে ভাবে। এই তো সেই মাহফুজ, যাকে আমি সবসময় এভাবে দেখতে চেয়েছিলাম, আত্মবিশ্বাসী, প্রাণবন্ত আর আমার পছন্দের জগতের রাজা। হঠাৎই তার মনে হলো ক্যাফের পরিবেশটা একটু বেশি গরম হয়ে গেছে। সে এসি তাপমাত্রা কমানোর জন্য ম্যানেজারের রুমের দিকে গেল। ভেতরে ঢুকে সে দেখল মাহফুজ দাঁড়িয়ে আছে আর তাদেরই এক নতুন কর্মী। ছেলেটা সম্ভবত ইউনিভার্সিটির ছাত্র, ভয়ে কাঁপছে। মাহিরা জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? ছেলেটা আমতামতা করে বলল, আপা, আমি ভুল করে কফি বানানোর সময় মেশিনের একটা বোতাম ভেঙে ফেলেছি। মাহফুজ গম্ভীর মুখে ছেলেটার দিকে তাকিয়েছিল। মাহিরা ভাবলো এই বুঝে মাহফুজ রেগে গিয়ে ছেলেটাকে কিছু একটা বলবে। মাহফুজ ছেলেটার কাঁধে হাত রেখে খুব শান্তভাবে বলল, আরে এই পুরনো মডেলের মেশিনে এই সমস্যাটা হয়, এটা কোনো ব্যাপার না। তুমি বরং এক কাজ করো, কাউন্টারে গিয়ে সবাইকে বলো আজ লেভেল আপের পক্ষ থেকে সবার জন্য কফি ফ্রি, মেশিন ঠিক না হওয়া পর্যন্ত। ছেলেটা এবং মাহিরা দুজনেই অবাক হয়ে মাহফুজের দিকে তাকিয়ে রইল। মাহফুজ ছেলেটার দিকে তাকিয়ে চোখ মেরে বলল, যাও ঘোষণাটা দিয়ে আসো, আর টেনশন নিও না, মানুষ ভুল করেই শেখে। ছেলেটা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে যেতেই মাহিরা মাহফুজের দিকে এগিয়ে এলো। আমি তো ভেবেছিলাম তুমি এখনই ওকে চাকরি থেকে বের করে দেবে। আগে হলে হয়তো তাই করতাম, কিন্তু গত 1 মাসে আমি একটা জিনিস শিখেছি মাহি। এটা হলো দ্বিতীয় সুযোগ, খুব দামি একটা জিনিস। জীবন আমাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে, আমি ওকে দেব না। মাহিরা কিছু না বলে স্রেফ মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে যেন প্রতিদিন একটু একটু করে এক নতুন মাহফুজকে আবিষ্কার করছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো, ভিড় কিছুটা হালকা হয়েছে। এমন সময় মাহফুজের চোখ পড়ল বাইরের রাস্তার দিকে। কাচের দেওয়ালের ওপাশে রাস্তার উল্টো দিকে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটার পরনে দামি স্যুট,
মুখে একটা অদ্ভুত হাসি। সে এক দৃষ্টিতে তাদের ক্যাফের দিকেই তাকিয়ে আছে। মাহফুজ লোকটাকে চিনতে পারল, জারেদ চৌধুরী, তাদের প্রধান প্রতিযোগী। মাহিরা মাহফুজের পাশে এক কাপ কফি নিয়ে এসে দাঁড়ালো। কি ব্যাপার, ওভাবে বাইরে কাকে দেখছো? শত্রুকে দেখছি। ওই লোকটার নাম জারেদ চৌধুরী, আমাদের বিজনেসের একমাত্র কাটা। এখানে দাঁড়িয়ে ওভাবে হাসছে কেন? দেখে তো কেমন যেন অস্বস্তি হচ্ছে। লোকটার চাহনি একদমই ভালো না। হয়তো আমাদের সাফল্য দেখে ওর সহ্য হচ্ছে না। বাদ দাও, হিংসুটে লোকেদের দিকে বেশি তাকাতে নেই, নজর লেগে যেতে পারে। কিন্তু লোকটার ওই হাসিটা মাহফুজের মাথা থেকে গেল না। রাত প্রায় 2টো বাজে। ক্যাফের শেষ কাস্টমারও চলে গেছে। কর্মীরা সব পরিষ্কার করে নিজেদের বাড়ির পথ ধরেছে। এখন বিশাল এই লাউঞ্জে শুধু মাহফুজ আর মাহিরা। মাহিরা হাই তুলে একটা বিন ব্যাগের ওপর শরীর এলিয়ে দিল। উফ, কি যে একটা দিন গেল। আমার তো মনে হচ্ছে পায়ের অস্তিত্বই আর খুঁজে পাচ্ছি না। আর আমার তো মনে হচ্ছে কানের ভেতরে এখনো গোল গোল বলে চিৎকার শুনছি। মাথা ধরে গেছে। কিন্তু দিনটা দারুণ ছিল, তাই না? আমাদের স্বপ্নটা সত্যি হয়েছে মাহফুজ। হ্যাঁ, সবকিছু তোমার জন্য সম্ভব হয়েছে। তুমি না থাকলে। মাহিরা তার ঠোঁটে আঙুল রাখলো। চুপ, আবারও ওই একই ডায়লগ। এর চেয়ে বরং বলো, কাল সকালে আমরা ব্রেকফাস্টে কি খাবো? আমার ইংলিশ ব্রেকফাস্ট খেতে ইচ্ছে করছে। আমারও, তবে আমার বানিয়ে দিতে হবে। তোমার হাতে সসেস ফ্রাই আর বেকড বিনসের কোনো তুলনাই হয় না। বাহ, বেশ তো। নবাবের ছেলের দেখি ডিমান্ডের শেষ নেই। কালকে দেখা যাবে। তারা কিছুক্ষণ চুপচাপ বসে রইল, একে অপরের পাশে থাকার উষ্ণতাটুকু উপভোগ করতে লাগলো। সারাদিনের ক্লান্তি যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। মাহফুজ উঠে দাঁড়িয়ে বলল, চলো এবার ওঠা যাক, অনেক রাত হয়েছে। কাল সকালেও তো আবার একটা যুদ্ধক্ষেত্রে নামতে হবে। তারা ক্যাফের ভেতরের সব লাইট বন্ধ করে দিল। মাহফুজ প্রধান দরজাটা লক করতে গিয়ে অভ্যাসবশত বাইরের সিসিটিভি মনিটরের দিকে তাকালো, কিন্তু মনিটরের স্ক্রিনটা অন্ধকার। মাহফুজ ভ্রুকুচকে বলল, আজব তো, ক্যামেরা কাজ করছে না কেন? সকালেও তো ঠিকঠাক চলতে দেখেছিলাম। হয়তো কোনো কানেকশন লুজ হয়ে গেছে। আমার আর এক ফোঁটাও শক্তি নেই। কাল সকালে এসে দেখা যাবে, এখন চলো। কিন্তু মাহফুজের মন মানল না। সে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রাস্তার নিয়ন আলোয় সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। ক্যাফের ঠিক দরজার ওপরে লাগানো ব্র্যান্ড নিউ সিসিটিভি ক্যামেরাটা ভাঙা। কেউ যেন ইচ্ছে করে ওটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। মাহি, এদিকে এসো তাড়াতাড়ি। মাহফুজের গলার স্বর এমন একটা আতঙ্ক ছিল যে মাহিরা দৌড়ে বাইরে চলে এলো। ভাঙা ক্যামেরাটা দেখে সেও স্তব্ধ হয়ে গেল। এটা কিভাবে হলো? কি করলো এই কাজ? দিনের বেলাতেও তো ভালো ছিল। মাহফুজের মাথায় হঠাৎ করে জারেদ চৌধুরীর সেই অদ্ভুত হাসি মুখটা ভেসে উঠল। তার বুকের ভেতর খচখচানিটা এবার তীব্র আশঙ্কায় পরিণত হলো। সে দ্রুত ক্যাফের ভিতরে ফিরে এলো। কিছু একটা বড় গড়বড় আছে মাহি, আমার মন একদম সায় দিচ্ছে না। বলতে বলতে সে তার অ্যাডমিন পিসির দিকে এগিয়ে গেল। এই পিসিটা দিয়ে পুরো ক্যাফের গেমিং সার্ভার নিয়ন্ত্রণ করা হয়। সে পিসিটা অন করলো। স্ক্রিনে স্বাভাবিক ডেস্কটপ আসার বদলে ভেসে উঠল এক কালো স্ক্রিন, আর তার মাঝখানে লাল রঙে লেখা, ওয়েলকাম টু দ্য রিয়েল গেম লুজার। মাহফুজের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত কয়েকটা কমান্ড টাইপ করার চেষ্টা করলো, সার্ভারে ঢোকার চেষ্টা করলো, কিন্তু কোনো কিছুই কাজ করছে না। তাদের প্রধান গেমিং সার্ভার, যার ওপর পুরো বিজনেসটা দাঁড়িয়ে আছে, সেটা পুরোপুরি হ্যাক হয়ে গেছে। তাদের সমস্ত ডেটা, কাস্টমার ইনফরমেশন, গেম লাইব্রেরি সবকিছু এখন অন্য কারো নিয়ন্ত্রণে। মাহিরা তার পেছনে দাঁড়িয়ে পুরোটা দেখছিল। তার সুন্দর মুখটা ভয়ে আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে। এর মানে কি মাহফুজ? আমাদের সব গেমস, সব অ্যাকাউন্টস সব কি চলে গেছে? মাহফুজ চেয়ারে ধপ করে বসে পড়ল। তার মাথায় তখন একটাই মুখ ভাসছে, জারেদ চৌধুরীর সেই শয়তানি হাসি। তাদের উদ্বোধনের দিনের সমস্ত আনন্দ, সমস্ত সাফল্য এক মুহূর্তে যেন ধুলোয় মিশে গেল।
এটা ছিল তাদের স্বপ্নের ওপর প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর আঘাত। খেলাটা সবে শুরু হয়েছে, কিন্তু প্রতিপক্ষ প্রথম চালটা দিয়েই তাদের রাজাকে চেকমেট বলে দিয়েছে। রাতটা যেন শেষই হচ্ছে না। লেভেল আপের ভেতরে তখন আর উদ্বোধনের দিনের সেই উৎসবের আমেজ নেই। আছে শুধু দুটো ভাঙা স্বপ্ন আর রাজ্যের হতাশা নিয়ে বসে থাকা দুটি মানুষ। অ্যাডমিন পিসির কালো স্ক্রিনে লাল রঙে লেখা বার্তাটা ওয়েলকাম টু দ্য রিয়েল গেম লুজার যেন তাদের দিকে তাকিয়ে উপহাস করছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কফি কাপ, এনার্জি ড্রিঙ্কের খালি ক্যান আর এলোমেলো হয়ে থাকা কাগজপত্র। আমার মাথা কাজ করছে না মাহফুজ। মাহিরা সোফার এক কোণে বসে দুই হাতে মুখ ঢেকে রেখেছে। তার কণ্ঠস্বর ক্লান্ত এবং পরাজিত। আমাদের সব টাকা, সব পরিশ্রম এক রাতের মধ্যে শেষ হয়ে গেল, কিভাবে সম্ভব? মাহফুজ তখনও চেয়ারে বসে আছে, তার দৃষ্টি অ্যাডমিন পিসি স্ক্রিনে স্থির। তার চেহারায় রাগ, হতাশা আর অসহায়ত্বের এক জটিল মিশ্রণ। আমি ভাবতে পারছি না কেউ এমনটা করতে পারে, তাও আবার আমাদের প্রথম দিনে। এটা কোনো সাধারণ হ্যাকিং নয় মাহি, এটা একটা টার্গেটেড অ্যাটাক। তাহলে এখন কি হবে? আমরা কি পুলিশকে জানাবো? পুলিশ এসে কি করবে? একটা রিপোর্ট লিখবে, সাইবার ক্রাইম ইউনিট পাঠাবে, ততদিনে এক সপ্তাহ পার হয়ে যাবে। আর এই হ্যাকার এত বোকা নয় যে সে নিজের কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যাবে। ততদিনে আমাদের বিজনেসের সুনাম পুরো লন্ডনে ধুলোয় মিশে যাবে। তাহলে তাহলে আমরা কি করব? কোনো প্রফেশনাল আইটি সিকিউরিটি এক্সপার্টকে ডাকবো? তাদের তো অনেক টাকা দিতে হবে, কিন্তু তারাও সময় নেবে। তারা এসে প্রথমে আমাদের সিস্টেম অডিট করবে, তারপর ক্ষতির পরিমাণ বোঝার চেষ্টা করবে, তারপর হ্যাকারের পথ খুঁজে বের করার চেষ্টা করবে। এই পুরো প্রসেসে কম করে হলেও 48 থেকে 72 ঘন্টা লাগবে। আর তাদের ফি হবে কয়েক হাজার পাউন্ড। ততক্ষণে জারেদ চৌধুরী পুরো শহরে ছড়িয়ে দেবে যে লেভেল আপ একটা অনিরাপদ জায়গা। তাহলে কি কোনো উপায় নেই? আমরা কি তাহলে এখানেই সব শেষ করে দেব? আমাদের স্বপ্নটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। মাহফুজ চেয়ারটা ঘুরিয়ে মাহিরার দিকে তাকালো। তার চোখে মুখেও রাজ্যের হতাশা। সে উঠে এসে মাহিরার পাশে বসলো, তার হাতটা নিজের হাতে তুলে নিল। আমি জানি না মাহি, আমি সত্যিই কিছু জানি না। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ক্যাম্পের ভেতরের নিস্তব্ধতাটা যেন তাদের দুজনকে জীবন্ত গিলে খাচ্ছিল। মাহিরার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। সে কোনো শব্দ না করে নীরবে কাঁদছিল। তার কান্না দেখে মাহফুজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মাহি তার উপর বিশ্বাস করে নিজের সবটুকু দিয়ে দিয়েছে, আর সে কিনা সে বিশ্বাসের মর্যাদা রাখতে পারল না। হঠাৎ করে মাহফুজের ভেতরটা সমস্ত হতাশা আর অসহায়ত্ব যেন এক বিন্দুতে এসে জমাট বাঁধল। আর সেই জমাট বাঁধা অনুভূতিটা জেদ এবং ক্রোধে রূপান্তরিত হলো। সে উঠে দাঁড়ালো, তার পুরো শরীরের ভঙ্গিটাই পাল্টে গেল। সেই পরাজিত হতাশ মাহফুজটা যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। তার জায়গায় এসে দাঁড়ালো এক অন্য মাহফুজ, ঠান্ডা, স্থির এবং ভয়ঙ্কর রকমের মনোযোগী। না, খেলা এখনো শেষ হয়নি। সে যদি গেম শুরু করে থাকে তাহলে ফিনিশিংটা আমিই দেব। মানে তুমি কি বলতে চাইছো? মানে হলো পুলিশ বা আইটি এক্সপার্ট যা করতে 72 ঘন্টা সময় নেবে, সেই কাজটা আমি আজ রাতেই করার চেষ্টা করব। তুমি কিভাবে করবে মাহফুজ? এটা কোনো ভিডিও গেম নয়, এটা রিয়েল লাইফ হ্যাকিং। এক্স্যাক্টলি, এটা একটা গেম। আর যে এই কাজটা করেছে সেও একজন গেমার। আমি তার খেলার ধরনটা ধরতে পারবো মাহি, তুমি আমাকে বিশ্বাস করো। মাহিরার মুখ থেকে কোনো কথা শুনল না। সে শুধু অপলক দৃষ্টিতে মাহফুজের দিকে তাকিয়ে রইল। এই মাহফুজকে সে চেনে না। এই চাহনি, এই আত্মবিশ্বাস, এসব তার কাছে সম্পূর্ণ নতুন। আমার কয়েকটা জিনিস লাগবে। কাউন্টারের নিচের ওই বক্স থেকে ল্যাপটপটা বের করো, আর যতগুলো এনার্জি ড্রিঙ্কস আছে সব আমার টেবিলের পাশে এনে রাখো। আর হ্যাঁ, ক্যাফের মিউজিক সিস্টেমটা অন করে দাও। ভলিউম একদম কমিয়ে আমার পছন্দের যে গেমিং প্লেলিস্ট আছে ওটা চালিয়ে দাও। আমার মনোযোগ দিতে সুবিধা হবে। মাহিরা যেন সম্মোহিতের মতো উঠে দাঁড়ালো। সে কোনো প্রশ্ন না করে মাহফুজের নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করলো।
পরের কয়েক ঘন্টা লেভেল আপ ক্যাফেটা মাহফুজের ব্যক্তিগত যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। সে অ্যাডমিন পিসির সাথে তার নিজের ল্যাপটপটা সংযুক্ত করলো। দুটো স্ক্রিনে তখন দুর্বোধ্য কোড আর কমান্ড লাইনের স্রোত বয়ে চলেছে। ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, শুধু মনিটরের নীল আলোয় তার মুখটা আলোকিত। তার আঙুলগুলো কিবোর্ডের উপর দিয়ে আত্মবিশ্বাস দ্রুত গতিতে ছুটে চলেছে। মাহিরা কিছুটা দূরে একটা সোফায় বসে আছে, তার হাতে এক কাপ কফি, কিন্তু সে তাতে এক চুমুকও দেয়নি। সে অবাক হয়ে দেখছে যে ছেলেটাকে সে সবসময় দেখেছে অলস্য কি দিন কাটাতে, যে কিনা একটা ইন্টারভিউ দিতে যাওয়ার নামেই অসুস্থ হয়ে পড়ত, সেই ছেলেই এখন এক ভয়ঙ্কর সাইবার যুদ্ধের সেনাপতির মতো একা লড়াই করে চলেছে। তার চেহারায় ক্লান্তির কোনো ছাপ নেই, আছে শুধু শিকারীর মতো একাগ্রতা। মাহফুজ বিড়বিড় করে উঠল, উফ, লোকটা খুবই চালাক। একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে নিজের আইপি অ্যাড্রেস লুকিয়ে রেখেছে। শুধু তাই নয়, সে তার সিগন্যালটাকে পরপর 4টা দেশ, রাশিয়া, জার্মানি, ব্রাজিল, তারপর নাইজেরিয়া হয়ে এখানে পাঠিয়েছে। এটাকে বলে প্রক্সি চেইন, যাতে তাকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে যায়। তাহলে কি তাকে ধরা যাবে না? যাবে। প্রত্যেক খেলোয়াড়ই একটা নিজস্ব স্টাইল থাকে, একটা সিগনেচার মুভ। সে যতবারই তার পরিচয় লুকোনোর চেষ্টা করুক না কেন, তার কোডিং এর প্যাটার্নের মধ্যে কোথাও না কোথাও সেই সিগনেচারটা সে ছেড়েই যাবে। আমাকে শুধু এই প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। সময় গড়িয়ে চলল। রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। মাহিরা কখন যে সোফাতেই ঘুমিয়ে পড়ছে সে নিজেও জানে না। মাহফুজের চোখ দুটো তখনও দুটো মনিটরের উপর স্থির। এনার্জি ড্রিঙ্কের প্রায় গোটা 6 খালি ক্যান তার টেবিলের পাশে জমেছে। হঠাৎ করে মাহফুজ কিবোর্ডের উপর ঝুঁকে পড়ল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। পেয়েছি, আই গট ইট, ইউ সন অফ আ বিচ। সে উত্তেজনায় প্রায় চিৎকার করে উঠল। তার চিৎকারে মাহিরার ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে উঠে বসল। কি হয়েছে? পেয়েছো তাকে? তাকে পায়নি। মাহফুজ চেয়ারটা ঘুরিয়ে মাহিরার দিকে তাকালো। ভোরের প্রথম আলোয় তার ক্লান্ত কিন্তু বিজয়ী মুখটা চকচক করছে। কিন্তু তার ভুলের সূত্রটা পেয়ে গেছি। সে আমাদের সার্ভার লক করার জন্য একটা ম্যালওয়্যার ব্যবহার করেছে, আর সেই ম্যালওয়্যার সোর্স কোডের ভেতরে সে একটা বার্তা লুকিয়ে রেখেছে, একটা টিটকিরি। কি বার্তা? মাহফুজ তার ল্যাপটপের স্ক্রিনটা মাহিরার দিকে ঘুরিয়ে দিল। সেখানে হাজারো করে লাইনের মধ্যে একটা লাইনকে সে হাইলাইট করে রেখেছে। সেখানে লেখা, প্রপার্টি অফ জোকার 007। জোকার 007? এটা আবার কি? এটা কোনো সাধারণ নাম নয় মাহি, এটা একটা গেমার ট্যাগ, একটা অনলাইন আইডেন্টিটি। সে দ্রুত তার নিজের গেমিং প্রোফাইল লগ ইন করল। ইউরোপিয়ান কল অফ ডিউটি সার্ভারের র্যাঙ্কিং লিস্টটা খুলল। তারপর সার্চ করে টাইপ করলো জোকার 007। 1 সেকেন্ডের মধ্যেই একটা প্রোফাইল ভেসে উঠল। প্রোফাইল পিকচারে জোকারের একটা ভয়াবহ ছবি, আর তার নিচে লেখা প্লেয়ারের আসল নাম রায়ান চৌধুরী। মাহিরার নামটা পড়ে অবাক হলো। রায়ান চৌধুরী? এই নামে তো কাউকে চিনি না। আমি চিনি। এই রায়ান চৌধুরী হলো জারেদ চৌধুরীর ছোট ভাই। লন্ডনের এক নামকরা ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করে, আর কল অফ ডিউটি সার্ভারে চিটিং করার জন্য সে কুখ্যাত। তাহলে এখন আমরা কি করব? মাহফুজ উঠে দাঁড়ালো। সে জানালার কাছে গিয়ে ভোরের লন্ডনের দিকে তাকালো। সারা রাত না ঘুমিয়ে তার চোখ দুটো লাল, কিন্তু তার দৃষ্টি ছিল স্বচ্ছ এবং স্থির। সে তার বাবার অবহেলিত বেকার ছেলেটা ছিল না, সে ছিল লেভেল আপের কর্ণধার, যে তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য প্রথম যুদ্ধটা জিতে গেছে। এখন আমরা ওদের খেলাটা ওদের নিয়মেই খেলবো। ও আমাদের সার্ভার হ্যাক করেছে, তো এবার আমি ওর জন্য জীবনটাকে হ্যাক করে দেব। সকালে সূর্যটা তখনও লন্ডনের আকাশ পুরোপুরি দখল করতে পারেনি। মাহফুজ আর মাহিরা ক্যাফে থেকেই বের হয়নি। সারা রাত জাগার ক্লান্তি দুজনের চোখে মুখেই স্পষ্ট, কিন্তু এখন আর সেখানে কোনো হতাশা নেই, আছে প্রতিশোধের আগুন আর অদ্ভুত এক উত্তেজনা। মাহিরা 1 কাপ কফি, গরম কফি মাহফুজের দিকে এগিয়ে দিয়ে বলল, তাহলে তোমার প্ল্যানটা কি মাহফুজ?
আমরা কি সরাসরি যাদের চৌধুরীর ক্যাফে থেকে হাজির হব? না, অত সহজে নয়। সরাসরি গিয়ে ঝগড়া করলেও তো এক কথায় সব অস্বীকার করে বসবে। আমাদের হাতে ওর ভাইয়ের গেমার ট্যাগ ছাড়া আর কোনো শক্ত প্রমাণ নেই। আমাদের এমন কিছু করতে হবে যাতে ও নিজের মুখেই সব স্বীকার করতে বাধ্য হয়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? লোকটাকে দেখেই তো খুব দ্রুত মনে হলো। প্রত্যেক ধূর্ত লোকেরই কোনো না কোনো দুর্বলতা থাকে মাহি। আর জারেদ চৌধুরীর সবচেয়ে বড় দুর্বলতা হলো ওর ভয়ঙ্কর আর লোভ। আমরা ওর সেই দুর্বলতাতেই আঘাত করব। মাহফুজ তার ল্যাপটপটা খুলে দ্রুত কিছু কাজ করতে শুরু করলো। মাহিরা ঝুঁকে এসে স্ক্রিনের দিকে তাকালো। এটা কি করছো তুমি? এটাকে বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আমি জারেদ চৌধুরীর ছোট ভাই রায়ানের ইউনিভার্সিটির অনলাইন পোর্টালে ঢুকছি। ওর সব ডিজিটাল অ্যাক্টিভিটি, ওর বন্ধুদের প্রোফাইল, ওর পছন্দের জায়গা, সবকিছুর একটা লিস্ট বানাচ্ছি। শত্রুকে ঘায়াল করতে হলে আগে তার সম্পর্কে ভালোভাবে জানতে হয়, তাই না? কয়েক ঘন্টা পর মাহফুজ তখনও ল্যাপটপে ডুবে আছে আর মাহিরা ক্যাফের অগোছালো জিনিসপত্র গোছাচ্ছে। মাহফুজ হঠাৎ করে বলে উঠল, পেয়েছি। রায়ান চৌধুরী তার ইউনিভার্সিটির অ্যানুয়াল গেমিং কম্পিটিশনে পরপর 2বার ফাইনালের রাউন্ড থেকে ডিসকোয়ালিফাইড হয়েছে। কারণ সে নাকি প্রতিবারই কোনো না কোনো আনফেয়ার পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে। মাহিরা একগাদা খালি ক্যানের বোতল ডাস্টবিনে ফেলতে ফেলতে বলল, তার মানে চিটিং করাটা ওর স্বভাব। এক্স্যাক্টলি। আর ওর সবচেয়ে পছন্দের খেলা হলো কল অফ ডিউটি। আর জারেদ চৌধুরীর ক্যাফের নাম কি জানো? কি? দ্য ওয়ারজোন। কল অফ ডিউটির একটা জনপ্রিয় গেম মোডের নামে। তার মানে বড় ভাইও এই গেমে ভক্ত। আমাদের টপ প্রায়োরিটি। বাহ, শার্লক হোমস দেখছি আমার পাশেই বসে আছে। মাহিরা এসে মাহফুজের এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, কিন্তু এই আমার গোয়েন্দা, এর তো গত 24 ঘন্টায় পেটে কিছুই পড়েনি। এখন যদি প্ল্যান করতে করতে নিজে জ্ঞান হারিয়ে পড়ে যাও, তাহলে কি হবে? তাহলে তুমি আমাকে করে করে হাসপাতালে নিয়ে যাবে? মাহিরা তার নাকে একটা আলতো টোকা দিয়ে বলল, একদমই না। আমি বরং তোমার মাথায় এক বালতি ঠান্ডা পানি ঢেলে দেব। তারপর দেখবে সব প্ল্যান রকেটের গতিতে মাথা থেকে বের হচ্ছে। এখন চুপচাপ চেয়ার থেকে উঠো, পাশের বেকারি থেকে স্যান্ডউইচ নিয়ে আসি, তারপর বাকি প্ল্যানিং। এই ছোট ছোট খুনসুটি আর একে অপরের যত্ন নেওয়ার মুহূর্তগুলো তাদের মধ্যকার ভয়াবহ টেনশনটাকে অনেকটাই হালকা করে দিচ্ছিল। দুপুর নাগাদ মাহফুজ আর মাহিরা হাজির হলো জারেদ চৌধুরীর ক্যাফে, দ্য ওয়ারজোন এ। জায়গাটা মাহফুজদের লেভেল আপের ঠিক উল্টো। বাহিরে চাকচিক্য থাকলেও ভেতরে কেমন যেন একটা গুমট অন্ধকার পরিবেশ। কম্পিউটারের সংখ্যা অনেক, কিন্তু বেশিরভাগই পুরনো মডেলের। কয়েকজন ছেলে মেয়ে নিরাসক্তভাবে গেম খেলছে। জারেদ চৌধুরী তার কাউন্টারের পেছনে একটা উঁচু চেয়ারে বসেছিল, অনেকটা সিংহাসনে বসা রাজার মতো। তার পরনে চকচকে স্যুট, আঙুলে একাধিক সোনার আংটি। মাহফুজ আর মাহিরাকে একসাথে ঢুকতে দেখে তার মুখে একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল। আরে আরে, লেভেল আপের মালিকরা যে, কি ব্যাপার? নিজের দোকান ছেড়ে আমার গরিবখানায় কি মনে করে? শুনলাম তোমাদের নাকি খুব ভালোই ওপেনিং হয়েছে, নাকি হয়েছিল? ওপেনিং তো ভালোই হয়েছিল জারেদ ভাই, তবে আপনার মতো পুরনো খেলোয়াড়ের আশীর্বাদ ছাড়া তো আর মার্কেটে টেকা যাবে না। তাই ভাবলাম একবার দেখা করে যাই। মাহফুজের এই অপ্রত্যাশিত শান্ত আচরণে জারেদ কিছুটা বিভ্রান্ত হলো। সে ভেবেছিল মাহফুজ এসে চিৎকার চেঁচামেচি করবে। আমার আশীর্বাদ? আমার আশীর্বাদ তো সবসময়ই আছে। নতুনদের তো আমি সবসময়ই এনকারেজ করি। মাহফুজ কাউন্টারের ওপর ঝুঁকে এসে ফিসফিস করে বলল, সেটা তো দেখতেই পাচ্ছি। আপনার এনকারেজমেন্ট তো একেবারে আমাদের সার্ভার পর্যন্ত পৌঁছে গেছে। জারেদের মুখে হাসিটা মুহূর্তের জন্য মিলিয়ে গেল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। কি আজে বাজে কথা বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? সার্ভার আবার কি? ও, আপনি জানেন না? গতরাতে কোনো এক মহান ব্যক্তি আমাদের সার্ভার হ্যাক করে নিয়েছেন। আমাদের নতুন বিজনেসের একেবারে 12টা বাজিয়ে দিয়েছেন আর কি। তাই নাকি? খুব খারাপ কথা। এখনকার ছেলে পেলে যে কী সব করে। তোমাদের উচিত ছিল ভালো সিকিউরিটি সিস্টেম লাগানো। সিস্টেম তো ভালোই ছিল।
মাহফুজ এবার তার পকেট থেকে মোবাইলটা বের করলো। কিন্তু হ্যাকার যদি ঘরের লোকই হয় তাহলে আর কি করার আছে বলুন? সে তার মোবাইলের স্ক্রিনটা জারেদের চোখের সামনে ধরল। স্ক্রিনে রায়ান চৌধুরীর গেমিং প্রোফাইলের ছবি, যেখানে বড় বড় করে লেখা জোকার 007। আপনার ছোট ভাই রায়ান চৌধুরী, তাই না? খুব ট্যালেন্টেড ছেলে, সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করে, আবার গেমিংয়েও বস লেভেলের। তবে ওর একটা বদ অভ্যাস আছে, নিজের কাজ শেষ করে সব জায়গায় নিজের নামটা রেখে আসে। অনেকটা সিনেমার ভিলেনদের মতো, তাই না? জারেদের মুখটা এবার ফ্যাকাশে হয়ে গেল। সে ঢোক গিলে বলল, আমি জানি না তুমি কি বলছো। আমার ভাই এসবের মধ্যে নেই। তাই? তাহলে হয়তো আপনার ভাই এটাও জানে না যে তার ইউনিভার্সিটির পোর্টালে তার যে পার্সোনাল ফাইলটা আছে সেটা আর অতটা পার্সোনাল নেই। আর তার ফাইলের ভেতরে যে সে তার টার্ম পেপারের বদলে একটা অনলাইন ক্যাসিনো সাইটের সোর্স কোড সেভ করে রেখেছে, সেটাও হয়তো কেউ জানে না এখনো। জারেদ চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠল। তুমি কি করেছো? আমি তো কিছু করিনি এখনো। আমি শুধু ভাবছি এই তথ্যটা যদি ইউনিভার্সিটির ডিনের কাছে একটা বেনামি ইমেইলে চলে যায় তাহলে রায়ানের পড়াশোনার কি হবে? ওর মতো ট্যালেন্টেড ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, তাই না? জারেদ এবার পুরোপুরি ভেঙে পড়ল। তার এতক্ষণের অহংকার, তাচ্ছিল্য সব উধাও। সে মরিয়া হয়ে বলল, দেখো ভাই, যা করার আমি করেছি। রায়ান শুধু আমার কথা মতো কাজটা করেছে, ওর কোনো দোষ নেই। প্লিজ ওর কেরিয়ারটা নষ্ট করো না। অবশেষে লাইনে এসেছেন। দেখুন জারিদ ভাই, আমি পুলিশ বা ইউনিভার্সিটি নিয়ে টানাটানি করতে চাই না, কারণ ওসব করলে আপনাদের হয়তো শাস্তি হবে, কিন্তু আমার বিজনেসের যে ক্ষতিটা হয়েছে সেটা তো আর পূরণ হবে না। তাহলে তুমি কি চাও? টাকা? টাকা নয়, আমি একটা চ্যালেঞ্জ চাই, একটা ফেয়ার গেম। জারেদ আর মাহিরা দুজনেই অবাক হয়ে মাহফুজের দিকে তাকালো। আমি কোনো মারামারি রেষারেষি চাই না। আমরা দুজনে বিজনেসম্যান। চলুন আমরা বিজনেসটা বিজনেসের মতোই করি। আগামী শুক্রবার আমাদের 2 ক্যাপের মধ্যে একটা কল অফ ডিউটি টুর্নামেন্ট হবে, 5 ভার্সেস 5। আপনার ক্যাপের সেরা 5 জন প্লেয়ার আর আমার ক্যাপের সেরা 5 জন। টুর্নামেন্ট? হ্যাঁ, টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের একটা শর্ত থাকবে, যে দল জিতবে তারা বিজয়ী হবে, আর যে দল হারবে সেই ক্যাপের মালিককে জনসম্মুখে সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে নিজের হারের কথা স্বীকার করতে হবে এবং বিজয়ীকে এলাকার বস হিসেবে মেনে নিতে হবে। মাহিরা মাহফুজের প্ল্যানটা শুনে অবাক হয়ে গেল। এটা তো সরাসরি জারেদের অহংকারের উপর আঘাত। জারেদ কিছুক্ষণ চুপ করে রইল। তার মতো একজন অহংকারী মানুষের জন্য জনসমক্ষে হার স্বীকার করাটা মৃত্যুর সমান। কিন্তু অন্যদিকে তার ভাইয়ের ভবিষ্যৎ, সে বুঝতে পারছিল মাহফুজ তাকে এমন এক ফাঁদে ফেলেছে সেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। তাছাড়া কল অফ ডিউটিতে সে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী মনে করত। আর যদি আমি না মানি? তাহলে তো ইমেল সেন্ড বাটনটা আমার মোবাইলে আছে। আর শুধু ইউনিভার্সিটি নয়, আপনার এই ক্যাপের লাইসেন্সও যে কিছু গড়বড় আছে সেই তথ্যটাও খুঁজে বের করতে আমার বেশি সময় লাগবে না। ঠিক আছে, আমি রাজি। গ্রেট, তাহলে দেখা হবে আগামী শুক্রবার খেলার মাঠে। আর হ্যাঁ, আমার সার্ভারটা আশা করি আজকের মধ্যে ঠিক হয়ে যাবে, তাই না? জারেদ কোনো কথা না বলে মাহফুজের দিকে একবার তাকিয়ে হনহন করে ক্যাফের ভেতরে একটা ঘরে চলে গেল। মাহফুজ আর মাহিরা ক্যাফে থেকে বেরিয়ে এলো। বাইরে এসে মাহিরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে প্রায় লাফিয়ে উঠে মাহফুজকে জড়িয়ে ধরল। ইউ আর এ জিনিয়াস মাহফুজ, একটা জিনিয়াস। আমি তো ভাবতেও পারিনি তুমি এইভাবে পরিস্থিতিটা সামাল দেবে। কোনো ঝগড়া নয়, মারামারি নয়, স্রেফ বুদ্ধি দিয়ে লোকটাকে মাত করে দিলে। আরে এখনো তো আসল খেলা বাকি। এখন আমাদের এমন 5 জন প্লেয়ার খুঁজে বের করতে হবে যারা জারেদের টিমকে হারাতে পারবে। সেটা তো তুমি আছোই, তুমি একাই 100। না মাহি, আমি এই টুর্নামেন্ট খেলবো না। খেলবে না মানে? কিন্তু কেন? কারণ আমি যদি খেলি আর আমরা জিতি তাহলে জারেদ বলবে আমি ব্যক্তিগত শত্রুতার জন্য খেলছি। আমি চাই লেভেল আপের সাধারণ কাস্টমাররা খেলুক। এই জয়টা হবে কাস্টমারদের জয়, কমিউনিটির জয়। আমি শুধু তাদের মেন্টর থাকবো, তাদের স্ট্র্যাটেজি বানাতে সাহায্য করব। মাহফুজের এই কথাটা শোনার পর মাহিরা তার প্রতি সম্মান
আর ভালোবাসাটা যেন আরও 100 গুণ বেড়ে গেল। সে বুঝতে পারল মাহফুজ শুধু একজন বুদ্ধিমান খেলোয়াড়ই নয়, সে একজন সত্যিকারের লিডার হয়ে উঠেছে। পরের কয়েকটা দিন লেভেল আপ ক্যাফেতে যেন ঈদের উৎসব শুরু হয়ে গেল। মাহফুজ ব্যাটল অফ ব্রিক লেন নামে টুর্নামেন্টের ঘোষণা দিতেই পুরো ইস্ট লন্ডনের গেমিং কমিউনিটিতে যেন আগুন লেগে গেল। সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য লাইন পড়ে গেল। মাহফুজ তার কথা রেখেছিল। সে নিজে খেলেনি, বরং ক্যাফের নিয়মিত কাস্টমারদের মধ্যে থেকে অডিশন নিয়ে সে 5 জনের একটা টিম তৈরি করলো। টিমের নাম দেওয়া হলো লেভেল আপ লিজেন্ডস। টিমের সদস্যরা ছিল একেবারেই সাধারণ 5টা ছেলে। একজন ইউনিভার্সিটির ছাত্র, একজন ডেলিভারি বয়, একজন পার্ট টাইম গ্রাফিক ডিজাইনার আর বাকি 2 জন এ লেভেলের ছাত্র। কিন্তু তাদের চোখে মুখে ছিল জেতার অদম্য ইচ্ছা। প্র্যাকটিস সেশনের প্রথম দিনে মাহফুজ তাদের জিজ্ঞাসা করল, তোমরা কি নার্ভাস? টিমের সবচেয়ে ছোট সদস্য ফাহিম বলল, একটু তো লাগছে ভাইয়া, ওদের টিমের প্লেয়াররা নাকি সবাই সেমি প্রফেশনাল। আরে প্রফেশনাল হোক বা এলিয়েন হোক, মনে রাখবে কল অফ ডিউটি শুধু বন্দুকের খেলা নয়, এটা স্ট্র্যাটেজির খেলা। আর স্ট্র্যাটেজিতে আমরা সেরা হব। এখন থেকে টুর্নামেন্টের আগ পর্যন্ত আমরা শুধু খেলবো না, তোমরা খেলাটা শিখবে। এরপর শুরু হলো কঠোর ট্রেনিং। মাহফুজ তার সমস্ত গেমিং জ্ঞান আর অভিজ্ঞতা ঢেলে দিল তাদের ট্রেনিংয়ে। সে তাদের শুধু কৌশলই শেখালো না, শেখালো কিভাবে চাপের মুখে মাথা ঠান্ডা রাখতে হয়, কিভাবে একে অপরের সাথে যোগাযোগ বজায় রাখতে হয়, কিভাবে প্রতিপক্ষের মনস্তত্ত্ব নিয়ে খেলতে হয়। মাহিরা সামলাচ্ছিল অন্য সব দিক। টিমের জন্য জার্সি ডিজাইন করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সোশ্যাল মিডিয়াতে প্রচার চালানো। এক রাতে টিমের প্র্যাকটিস শেষ হওয়ার পর সবাই চলে গেছে। ক্যাফেতে শুধু মাহফুজ আর মাহিরা। মাহফুজ একটা হোয়াইট বোর্ডে ম্যাচের বিভিন্ন স্ট্র্যাটেজি আঁকিবুকি করে চলেছে। মাহিরা কফির মগটা হাতে নিয়ে দিতে দিতে বলল, এখনো শেষ হয়নি তোমার যুদ্ধ পরিকল্পনা মিস্টার জেনারেল? যুদ্ধ তো এটা বটেই। জারেদ হলো ব্রুইট ফোর্স, ও শুধু আক্রমণ করতে জানে, কিন্তু আমরা খেলবো স্টেলথ মোডে। ওদেরকে এমনভাবে অ্যাটাক করব যে ওরা বুঝতে পারবে না কোত্থেকে মার খাচ্ছে। মাহিরা পেছন থেকে এসে আলতো করে মাহফুজকে জড়িয়ে ধরল, তার কাঁধে মাথা রাখলো। তোমার জেনারেলের ওপর আমার পুরো বিশ্বাস আছে, কিন্তু আমার জেনারেল কি একটু বিশ্রামের প্রয়োজন নেই? তোমার চোখের নিচে তো কালি পড়ে গেছে। এই যুদ্ধটা জিতেনি, তারপর 1 সপ্তাহ ধরে শুধু ঘুমাবো আর তোমার হাতের বিরিয়ানি খাবো। মাহফুজ ঘুরে দাঁড়িয়ে মাহিরার কপালে একটা চুমু খেলো। কিন্তু তার আগে কি? তার আগে আমার একটা এনার্জি দরকার। মাহফুজ দুষ্টুমি করে বলল। সে মাহিরাকে কোলে তুলে নিয়ে কাউন্টারের ওপর বসিয়ে দিল। ক্যাফের নিয়ন আলো নরম আভায় তারা দুজনে একে অপরের খুব কাছে চলে এলো। বাইরের পৃথিবী, টুর্নামেন্টের টেনশন সবকিছু যেন মুহূর্তের জন্য থমকে গেল। মাহিরা মাহফুজের চুলে আঙুল চালাতে চালাতে বলল, আমার এখনো বিশ্বাস হয় না মাহফুজ, এই তুমি সেই ছেলে যাকে আমি ফোন করে ঘুম থেকে তুলতাম, আর আজ তুমি একটা পুরো টিমকে নেতৃত্ব দিচ্ছ, একটা স্বপ্নকে সত্যি করছো। কারণ আমার পাশে তুমি ছিলে। তুমি সেই স্ফুলিঙ্গটা জ্বালিয়ে না দিলি তো এই আগুনটা কোনোদিনও জ্বলতোই না। আগুন তো তোমার ভেতরেই ছিল, আমি শুধু একটু হাওয়া দিয়েছি মাত্র। তাদের এই রোমান্টিক মুহূর্তটা ভেঙে গেল মাহিরার ফোনে। সে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে একটু চমকে উঠল, তারপর দ্রুত কলটা কেটে দিল। মাহফুজ জিজ্ঞেস করলো, কে ফোন করেছিল? ও তেমন কেউ না, আমার ফ্যাশন হাউসের সাপ্লায়ার। চলো, অনেক রাত হয়েছে, এবার বাড়ি ফেরা যাক। মাহফুজ বিষয়টা আর ঘাটল না, কিন্তু মাহিরার এই অদ্ভুত আচরণটা তার মনে একটা ছোট্ট খটকা তৈরি করলো। অবশেষে টুর্নামেন্টের ফাইনালের দিন চলে এলো। লেভেল আপ ক্যাফে আজ কানাই কানাই পূর্ণ। শুধু প্রতিযোগী বা দর্শকই নয়, লন্ডনের বিভিন্ন গেমিং ব্লগার এবং ইউটিউবাররাও লাইভ স্ট্রিমিং করার জন্য ক্যামেরা নিয়ে হাজির হয়েছে। ক্যাফের ভেতরে 2টো বিশাল প্রজেক্টর স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা হয়েছে। একদিকে বসেছে লেভেল আপ লিজেন্ডস, অন্যদিকে দ্য ওয়ার্ন জোন।
এর অহংকারী টিম। পরিবেশটা এতটাই উত্তেজনাপূর্ণ যে মনে হচ্ছে যেন সত্যিকারের যুদ্ধ হতে চলেছে। মাহফুজ তার টিমের পেছনে কোচের মতো দাঁড়িয়ে আছে, হেডসেট পরে তাদের শেষ মুহূর্তের নির্দেশ দিচ্ছে। মাহিরা দর্শকদের ভিড় সামলাচ্ছে। খেলা শুরু হলো। প্রথম রাউন্ডে জারেদের টিম খুব সহজেই জিতে গেল। লেভেল আপের সমর্থকদের মধ্যে হতাশার ছায়া নেমে এলো। জারেদ চৌধুরী তার টিমের পেছনে দাঁড়িয়ে বিজয়ের হাসি আসছে। মাহফুজ হেডসেটে বলল, শান্ত থাকো ছেলেরা, ওদের খেলার ধরনটা লক্ষ্য করো। ওরা শুধু রাশ করছে, কোনো প্ল্যান নেই। দ্বিতীয় রাউন্ডে আমাদের ওদের ফাঁদে ফেলতে হবে। দ্বিতীয় রাউন্ডে মাহফুজের স্ট্র্যাটেজি ম্যাজিকের মতো কাজ করলো। লেভেল আপ লিজেন্ডস অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালো এবং রাউন্ডটা জিতে নিল। ক্যাফে উল্লাসে ফেটে পড়ল। ফাইনাল রাউন্ড যখন শুরু হতে চলছে, ঠিক তখনই ক্যাফের দরজায় এক অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটল। ডাক্তার আসিফ ইকবাল। তার পরনে দামি স্যুট, মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব। তাকে দেখে ক্যাফের কোলাহল মুহূর্তের জন্য থেমে গেল। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। মাহফুজ তার বাবাকে দেখে পাথর হয়ে গেল। সে ভাবতেও পারেনি তার বাবা কোনোদিন এখানে আসবেন। ডাক্তার ইকবাল কারোর দিকে না তাকিয়ে সোজা ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে মাহফুজের কাছে এসে দাঁড়ালেন। এখানে এসব কি হচ্ছে? পুরো এলাকা মাথায় তুলছে। আমার এক পেশেন্ট ফোন করে বলল, তোমার ক্যাফের সামনে এত ভিড় যে তার গাড়ি ঢোকানোর সমস্যা হচ্ছে। বাবা, তুমি এখানে? হ্যাঁ, এলাম তোমার এই ছেলে মানুষই কাজটা নিজের চোখে দেখতে এলাম আমার ছেলে কিভাবে আমার নামে সম্মান ডোবাচ্ছে। তার এই কথাগুলো মাহফুজের বুকে ছুরির মতো বিঁধল, বিশেষ করে এতগুলো মানুষের সামনে। তার টিমের ছেলেরাও মন খারাপ করে তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই মাহিরা এগিয়ে এলো। আঙ্কেল, আপনি এখন এসব কথা না বললে পারতেন না? ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ। ডাক্তার ইকবাল মাহিরার দিকে একবার তাকালেন, কিন্তু কিছু বললেন না। তিনি ক্যাফের চারদিকে চোখ বোলাতে লাগলেন। তিনি দেখলেন তার ছেলে শুধু গেম খেলছে না, সে একটা পুরো টিমকে নেতৃত্ব দিচ্ছে। তার চোখে মুখে ফুটে উঠেছে আত্মবিশ্বাস আর একাগ্রতা। তিনি দেখলেন ক্যাফের প্রতিটি কোনায় ছেলে মেয়েদের চোখে মুখে কী পরিমাণ উত্তেজনা আর আনন্দ। এটা কোনো নষ্ট হওয়ার জায়গা নয়, এটা যেন একটা কমিউনিটি, একটা পরিবার। তার ধারণাটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। ফাইনাল রাউন্ড শুরু হলো। রুদ্ধশ্বাস, উত্তেজনা। খেলার শেষ মুহূর্তে স্কোর যখনই টাই, তখনই লেভেল আপের সবচেয়ে ছোট সদস্য ফাহিম এক অবিশ্বাস্য কলস করে ম্যাচটা জিতিয়ে দিল। পুরো ক্যাফে যেন জনসমুদ্রে পরিণত হলো। সবাই একসাথে লেভেল আপ বলে চিৎকার করে উঠল। টিমের সদস্যরা একে অপরকে জড়িয়ে ধরে লাফাচ্ছে। মাহফুজের চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। সে তার জীবনের প্রথম লড়াইটা জিতে গেছে। এই আনন্দ আর কোলাহলের মাঝেই সে তার বাবার দিকে তাকালো। ডাক্তার আসিফ ইকবালের গম্ভীর মুখে কোনো অভিব্যক্তি নেই। তিনি শুধু একদৃষ্টে তার ছেলের দিকে তাকিয়ে আছেন। তারপর যা কেউ কল্পনাও করতে পারেনি, তিনি ভিড়ের মধ্যে এগিয়ে এসে মাহফুজের কাঁধে একটা হাত রাখলেন। আমি সবসময় ভাবতাম একজন ডাক্তারের ছেলে ডাক্তারই হবে। আজ বুঝলাম একজন বাবার স্বপ্ন পূরণ করার চেয়েও বড় হলো একজন ছেলে নিজের স্বপ্নকে সত্যি করা। আমি তোমার জন্য গর্বিত বাবা। মাহফুজ অবিশ্বাসের দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে রইল। তার কানকে সে বিশ্বাস করতে পারছে না। তার বাবা, যে তাকে সারা জীবন শুধু অবহেলাই করে এসেছে, সে আজ তার প্রশংসা করছে। ঠিক তখনই সবচেয়ে বড় টুইস্টটা ঘটল। মাহিরা ডাক্তার ইকবালের পাশে এসে দাঁড়ালো। তার চোখে মুখে একটা অদ্ভুত হাসি। সে মাহফুজের দিকে তাকিয়ে বলল, অবশেষে মিশনটা সফল হলো, তাই না আঙ্কেল? মাহফুজ বিভ্রান্ত হয়ে একবার মাহিরা আরেকবার তার বাবার দিকে তাকালো। আঙ্কেল, আর কিসের মিশন? ডাক্তার ইকবাল এবার হাসলেন, একটা উষ্ণ আন্তরিক হাসি। তোমাকে তোমার খোলস থেকে বের করে আনার মিশন। মানে? মাহিরা এবার মাহফুজের হাতটা ধরে বলে, মানে হলো তোমার বাবা তোমাকে কোনোদিনও অবহেলা করেননি। তোমার ক্রেডিট কার্ড ব্লক করা, তোমাকে ফ্ল্যাট থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া, এই সব কিছুই ছিল একটা প্ল্যান, আমাদের প্ল্যান। তো তোমাদের প্ল্যান মানে? ডাক্তার ইকবাল বললেন, হ্যাঁ, আমি দেখেছিলাম আমার সব সুযোগ সুবিধা তোমাকে ভিতর থেকে কিভাবে শেষ করে দিচ্ছে।
তুমি একজন প্রতিভাবান ছেলে, কিন্তু আরামের জীবনে সেই প্রতিভাবানটাকেই নষ্ট করে দিচ্ছিলে। আমি জানতাম তোমাকে ধাক্কা না দিলে তুমি কোনোদিন নিজের পায়ে দাঁড়াবে না। আর আমি এটাও জানতাম এই কঠিন সময়ে তোমাকে সামলানোর জন্য, তোমাকে পথ দেখানোর জন্য একজনই আছে। তিনি স্নেহমাখা দৃষ্টিতে মাহিরার দিকে তাকালেন। মাহফুজের কণ্ঠস্বর কাঁপছে। আর তুমি মাহি, তুমিও এই প্ল্যানে ছিলে? ওই 50,000 পাউন্ড? ওই টাকাটা আঙ্কেলই আমাকে দিয়েছিলেন। তিনি জানতেন তুমি আর কারো কাছে থেকে টাকা নেবে না, কিন্তু আমার কাছ থেকে ঠিকই নেবে। আমাদের উদ্দেশ্য তোমাকে কষ্ট দেওয়া ছিল না মাহফুজ। আমাদের উদ্দেশ্য ছিল তোমার ভেতরে আসল মাহফুজকে জাগিয়ে তোলা। মাহফুজের পায়ের তলার মাটি যেন সরে গেল। তার জীবনের সবচেয়ে বড় সংকট, সবচেয়ে বড় লড়াই, সবকিছু ছিল তার একটা সাজানো নাটক। তার বাবা, তার প্রেমিকা, তার সবচেয়ে কাছের দুজন মানুষ মিলে তার সাথে এত বড় একটা খেলা খেলেছে। তার আনন্দ, তার বিজয় সবকিছুই কি তাহলে একটা মিথ্যে? তার রাগান্বিত, বিভ্রান্ত এবং আহত দৃষ্টি একবার তার বাবার দিকে, একবার মাহিরার দিকে স্থির হলো। লেভেল আপ ক্যাফের বিজয়ের উৎসবের মাঝেও মাহফুজের ব্যক্তিগত পৃথিবীতে তখন এক নতুন আরও জটিল ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। 5 বছর পর লন্ডনের দ্য শার্ট এর সর্বোচ্চ ফ্লোরে অবস্থিত এক বিলাসবহুল রেস্টুরেন্ট। কাচের দেওয়ালের ওপাশে রাতে লন্ডন শহরটা যেন মিলিয়ন মিলিয়ন জোনাকির মতো জ্বলছে। একটা প্রাইভেট কর্নার টেবিলে মুখোমুখি বসে আছে মাহফুজ আর মাহিরা। মাহফুজের পরনে এখন আর ক্যাজুয়াল হুডি নেই, বরং টম ফোর্ডের ডিজাইন করা এক শার্প স্যুট। তার চেহারায় এসেছে পরিপক্কতা আর আত্মবিশ্বাসের ছাপ। সে এখন আর শুধু লেভেল আপের মালিক নয়, সে ইকবাল এন্টারটেইনমেন্টের সিও, যার অধীনে পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে আছে গেমিং লাউঞ্জ, ইম্পোর্টস টিম এবং গেমিং অ্যাক্সেসরিজের এক বিশাল সাম্রাজ্য। আর মাহিরা, তার সৌন্দর্য যেন সময়ের সাথে সাথে আরও বেড়েছে। তার পরনে এক মার্জিত শাড়ি, যা তার বাংলাদেশি সস্তা আর আন্তর্জাতিক সাফল্যের এক অপূর্ব মেলবন্ধন। তার ফ্যাশন ব্র্যান্ড এখন লন্ডনের অন্যতম সেরা একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত। মাহিরা জুসের গ্লাসে আলতো করে চুমুক দিয়ে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না মিস্টার ইকবাল, আপনি সত্যি প্রবস 30 আন্ডার 30 লিস্টে চলে এসেছেন। যে ছেলেকে আমি বিছানা থেকে টেনে তুলতে পারতাম না, সে এখন ইউরোপের ইয়াং এন্টারপ্রেনারদের আইকন। সবই তো তোমার জন্য মিসেস ইকবাল। মাহফুজ তার হাতটা নিজের হাতের মধ্যে তুলে দিল। মাহিরার আঙুলে থাকা হীরার আংটিটা রাতের আলোয় চিকচিক করে উঠল। তুমি আর বাবা মিলে যদি সেদিন ওই নাটকটা না করতে, আমি তো এখনো হয়তো বাবার পেন্ট হাউসে বসে ভিডিও গেম খেলতাম। নাটকটা কি খুব বেশি হয়ে গিয়েছিল? তোমার রাগ ভাঙাতে তো আমার পুরো 6 মাস লেগেছিল। 6 মাস? আমার তো মনে হয় 6 দিনও লাগেনি। তোমার এই মায়াবী চোখের দিকে তাকিয়ে আমি কি বেশিক্ষণ রেগে থাকতে পারি? তবে হ্যাঁ, একটা কথা স্বীকার করতেই হবে, ওই ধাক্কাটার আমার সত্যি খুব দরকার ছিল। আমি জানতাম তোমার ভেতরের আগুনটাকে শুধু একটু জ্বালিয়ে দিতে হবে, বাকিটা তুমি নিজেই করে নিতে পারবে। এই বিশ্বাসটা আমার প্রথম দিন থেকেই ছিল। আচ্ছা, একটা কথা সত্যি করে বলবে, সেদিন ক্যাফেতে ওই মেয়েটিকে যে বলেছিলে ওর গায়ে একটা আঁচড় লাগার আগে তোমাকে এই লন্ডনের মাটিতে পুঁতে ফেলার ক্ষমতা আমি রাখি, কথাটা কি সত্যিই বলেছিলে নাকি ওটাও নাটকের অংশ ছিল? মাহিরা তার চোখে চোখ রেখে হাসল, একটা শান্ত কিন্তু আত্মবিশ্বাসী হাসি। কিছু কথা নাটক হয় না মাহফুজ, কিছু কথা সত্যি হয়, সব সময় সত্যি হয়। মাহফুজের বুকের ভেতরটা ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেল। সে চেয়ার থেকে উঠে মাহিরার পাশে এসে গিয়ে দাঁড়ালো, তারপর তার হাত ধরে টেনে তুলল। চলো এখান থেকে যাই। কোথায়? ডিনার তো এখনো শেষ হয়নি। ডিনার আমার বাড়িতে গিয়ে করবে। মাহফুজ তার কোমর জড়িয়ে ধরে আরো কাছে টেনে নিল। এখন আমি শুধু তোমাকে নিয়ে এই শহরের সবচেয়ে উঁচু জায়গা থেকে রাতের আকাশটা দেখতে চাই।
তারা রেস্টুরেন্টের প্রাইভেট ব্যালকনিতে এসে দাঁড়ালো। ঠান্ডা বাতাস এসে মাহিরার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। মাহফুজ পেছন থেকে তাকে আলতো করে জড়িয়ে ধরল। তার থুতনিটা রাখলো মাহিরার কাঁধে। নিচে হাজারো আলোয় সাজানো লন্ডন শহর, আর ওপরে তারার চাদরে ঢাকা বিশাল আকাশ। মাহফুজের বুকের উষ্ণতায় নিজেকে সঁপে দিয়ে মাহিরা ফিসফিস করে বলল, আমাদের গল্পটা ঠিক যেন একটা সিনেমার মতো, তাই না? কোথা থেকে শুরু হয়েছিল আর আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। সিনেমা এখনো শেষ হয়নি মাহি। মাহফুজ তার ঘাড়ে আলতো করে চুমু খেলো। এটা তো কেবল ইন্টারভেল, আমাদের আসল গল্প তো এখনো শুরুই হয়নি। মাহিরা তার দিকে ঘুরে দাঁড়ালো, তার হাত দুটো রাখলো মাহফুজের গলায়। তাহলে এরপর কি হবে মিস্টার সিইও? এরপর মাহফুজ তার ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে এসে বলল, এরপর এই গল্পের হিরো আর হিরোইন সুখে শান্তিতে বসবাস করুক। যা দুষ্টু, বিয়ে হয়েছে তো আজ 3 বছর হলো, এখনো কোনো নতুন গেমার আসেনি। তুমি ভালো না। আরে আসবে, খুব তাড়াতাড়ি আসবে। সত্যি? এই জন্যই তো বললাম আজ ডিনার বাসায় হবে, আর নতুন গেমারকে আমন্ত্রিত করব। আর কোনো কথা হলো না। রাতে লন্ডনের মিলিয়ন মিলিয়ন আলোকে সাক্ষী রেখে দুটো ঠোঁট এক হয়ে গেল। তাদের এই দীর্ঘ যাত্রার সমস্ত উত্থান পতন, রাগ, অভিমান আর নিঃশর্ত ভালোবাসার যেন এই একটা চুম্বনে এসে পূর্ণতা পেল। যে ছেলেটা একদিন গার্লফ্রেন্ডের দেওয়া টাকায় বিজনেস শুরু করেছিল, সে আজ তার ভালোবাসার মানুষটাকে নিজের পৃথিবীর রানী বানিয়ে রেখেছে। তাদের স্বপ্নেরা আজ ডানা মেলে উড়ে চলেছে এই শহরের আকাশের চেয়েও অনেক উঁচুতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আমাদের কাছে আপনাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।